আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আজকে নির্বাচনের পুরো মুহূর্তের এই প্রথম ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই সাধারণ জ্ঞানের ক্লাসটিতে। আজকে আলোচনা করা হবে বিগত সালে আসা প্রশ্নগুলো এবং সেই সাথে সাথে সেই প্রশ্নের ব্যাখ্যা দেয়া হবে আপনাদেরকে। যারা আমার সাথে যুক্ত হয়েছেন দেখতে পেয়েছেন স্ক্রিনে লেখা আছে নবম বেসরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষা 2013 সালে যে প্রশ্নগুলো এসেছে আজকে তার উপরে আমি আলোচনা করব এবং দেখাবো যে আবারও কিভাবে এই প্রশ্নগুলো আসতে পারে এবং এই টপিক কানেক্টেড কি কি বিষয়। তো আমার সাথে এতক্ষণে যারা জয়েন করেছেন আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব আজকের এই ক্লাসটি শেয়ার করে দিতে। একটু দ্রুত শেয়ার করতে হবে এই কারণে, কারণ আমাদের অনেক ভাই বোন আছে নির্বাচনের হাওয়ায় একবারে হয়, তারপরে আপনার পছন্দের ব্যক্তি নির্বাচিত হয়েছে, আপনি তাকে অভিবাদন জানাতে গিয়েছেন, অথবা কারো পছন্দের ব্যক্তি নির্বাচিত হয়নি, আপনি হতাশ হয়ে আছেন। দেখুন, জয় পরাজয় এটা যদি না থাকে মানুষের মধ্যে তাহলে আসলে পৃথিবী থাকতো না। আপনি সারা জীবন ধরেন জয় লাভ করলেন, সারা জীবন জয় লাভ করলেন, দিস ইজ নট ইন্টারেস্টিং। আপনি কিছু জয় কিছু পরাজয় যদি থাকে, টক ঝাল মিষ্টি যদি থাকে, তাহলে লাইফটার যে একটা অর্থ সেটা আপনি বুঝতে পারবেন। ঠিক আছে, তো যা হোক, যারা যারা নির্বাচিত হয়েছে সবাইকে কংগ্রেচুলেশনস। তারা হচ্ছে সবাই বাংলাদেশের মঙ্গল কামনা করেন এবং আপনারাও প্রত্যেকের জায়গা থেকে নির্বাচিত প্রতিনিধিদের সহায়তা করবেন যাতে আমাদের এই দেশটা, আমাদের মাতৃভূমিটা সুন্দর হয় এবং অন্যান্য দেশের চেয়েও আমাদের দেশ আরো স্মার্ট হয়, উন্নত হয়। তো আহ, আমার সাথে যারা যারা যুক্ত হয়েছেন প্রত্যেককে আমি একটু বলবো ক্লাসটি শেয়ার করে দিতে। আমি ক্লাসটা সর্বোচ্চ শেয়ার না হলে আমি ক্লাসটা শুরু করছি না। আপনাদের আসলে নির্বাচন পরবর্তী সময়ে ক্লাসে ফিরে আসা এটা একটা চ্যালেঞ্জিং, কিন্তু অনেকেই হতাশ হয়ে বসে আছেন, একবারে পড়াশোনা বাদ দিয়ে ফেলেছেন, কি হবে পড়াশোনা করে এরকম মনে হয়। দেখুন, এই উত্তাপ কমে যাবে 2 দিন 4 দিন 1 সপ্তাহ 15 দিন পরে দেখবেন সবকিছু আবার আপনার তাড়নায় আপনি আবার পড়তে বসতে হবে। আল্লাহ, এতদিন চলে গেল আমি পড়তে বসি নাই। ঠিক আছে, এরকম মনে হবে আপনার কাছে। তো যা হোক, কে কোথা থেকে দেখছেন আমাকে দেখি, আমার সাথে কারা যুক্ত হয়েছেন। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। অনেকে সালাম দিয়েছেন কক্সবাজার থেকে, কেউ ঢাকা থেকে দেখছেন আমাকে, তারপর কেউ আমাকে, হ্যাঁ, গাজীপুর থেকে দেখছেন, বরিশাল থেকে, চট্টগ্রাম থেকে, তারপরে নালিতাবাড়ি শেরপুর থেকে আমাকে দেখছেন, সুনামগঞ্জ থেকে দেখছেন। তারপরে বাহ, অনেকে 5টা শেয়ার ডাল লিখেছেন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, কে কয়টা শেয়ার করেছেন অবশ্যই কমেন্টে লিখে জানান। আমি অলরেডি একটু ঠান্ডা লেগেছে, একটু অসুস্থ, তারপরেও আপনাদেরকে সেবা দেওয়ার জন্য মূলত আজকের এই ক্লাসে আমি উপস্থিত হয়েছি। প্লিজ, গাইবান্ধা থেকে, সুনামগঞ্জ থেকে জয়েন করেছেন, চাঁদপুর থেকে শান্তা আপু জয়েন করেছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, একটু ঠান্ডা লেগেছে, হ্যাঁ একটু ঠান্ডা লেগেছে, না হয় সুস্থ আছে আলহামদুলিল্লাহ। গুড। আমি আমার ক্লাসটি 30 সেকেন্ডের মধ্যেই আমি শুরু করতে চাচ্ছি। আপনারা ক্লাসটি যারা শেয়ার করেননি প্লিজ লিখে জানান যে আমি আসলে শেয়ার করি নেই। ঠিক আছে, আর কেনই বা করবেন না, যেহেতু এই ক্লাসগুলো ফ্রি ক্লাস হয়ে থাকে সেজন্য ক্লাসগুলো শেয়ার করে দিবেন। আচ্ছা, একজনের চাপাই থেকে, আচ্ছা চাপাই নবাবগঞ্জ থেকে দেখছেন, ঠিক আছে, আমি ক্লাসটি শুরু করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন, 2013 সালের যে নিবন্ধন পরীক্ষা সেখানে একটি প্রশ্ন এসেছে। এই ধরনের প্রশ্নগুলো দেখেন বারবার পরীক্ষা আসে,
কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? এটা নবম বেসরকারি শিক্ষক নিবন্ধন স্কুল পর্যায়ের প্রশ্ন। তো কয়েকটা পর্যায়ে পরীক্ষাটা হয়, স্কুল পর্যায়ে, তারপর হলো কলেজ পর্যায়ে, মাদ্রাসা, আবার স্কুল 2, এরকম 4টা পর্যায়ে আছে। তো এটা স্কুল পর্যায়ে প্রশ্ন। কোন ভিটামিনের অভাবে রাতকানা রোগ হয়? ভিটামিন এ, ভিটামিন বি, ভিটামিন সি নাকি ভিটামিন ডি? এটা খুবই জনপ্রিয় একটা প্রশ্ন, খুব জনপ্রিয় একটা প্রশ্ন। যেমন ভিটামিন বি, এই বি এর অভাবে কি হয়? বেরি রোগ হয়, বেরি রোগ। এই যে বেরি রোগ, এটা হচ্ছে ভিটামিন বি এর অভাবে হয়ে থাকে। এটা সাধারণত শিশুদের হয়, হ্যাঁ, শিশুদের এই রোগটা বেশি হয়ে থাকে। আর রাতকানা রোগটা মূলত কিসের অভাবে হয়? ভিটামিন এ এর অভাবে। ঠিক আছে, রাতকানা রোগ অর্থাৎ মানে এটা হচ্ছে আসলে চোখের জ্যোতির সাথে সম্পর্কিত। এই রাতকানা রোগটা, রাতে কম দেখা। তারপরে হচ্ছে ভিটামিন সি, এটা এটা আসলে কি? এটা হচ্ছে স্কারবি রোগ, এটার অভাবে স্কারভি রোগ হয়। এই যে স্কারবি রোগ, এটা মূলত ভিটামিন সি এর অভাবে হয়ে থাকে। তখন এই স্কারবি রোগ হলে কি হয়? সাধারণত দেখা যায় মাংস শরীর লাল হয়ে যায়, ঘা হলে শুকাতে চায় না, জিহ্বায় ঘা হয়, এটা হচ্ছে স্কারবি রোগের লক্ষণ। তারপরে ভিটামিন ডি। আচ্ছা, ডি এর অভাবে আপনারা মনে হয় অনেকে জানেন ভিটামিন ডি, এটা আসলে যখন সূর্যের তাপ আপনার শরীরে না লাগে তখন এই ভিটামিন ডি হয়। ঠিক আছে, ভিটামিন ডি এর অভাবে কিন্তু আপনার অনেকগুলো কারণ হতে পারে, যেমন শরীরের হাড় আপনার হচ্ছে বাঁকা হয়ে যায়। ঠিক আছে, তারপরে হচ্ছে শরীরের চামড়া নরম হয়ে যায়, তারপরে দুর্বল দুর্বল খিটখিটে মেজাজ হয়ে যায়, ইত্যাদি অনেকগুলো কারণ এই ভিটামিন ডি এর কারণে, ডি এর অভাবে হয়ে থাকে। তো সেই জন্য আমাদেরকে ভিটামিন ডি সমৃদ্ধ খাবারগুলো খেতে হবে। দিনে একটু হলেও সূর্যের সরি একটু হলেও সূর্যের আলোতে আপনাকে যেতে হবে সারাদিন। আমার মতো এই যেমন এসি আছে, আপনাদের বাসাও এসি থাকতে পারে, অফিসে এসি থাকতে পারে, সারাদিন যদি অফিসে বসে থাকেন তাহলে কিন্তু এই রোগটা আপনার হবে, ভিটামিন ডি এর ঘাটতি দেখা যাবে। সুতরাং আপনাদেরকে মনে রাখতে হবে ভিটামিনের অভাবে মানে কোন কোন রোগ হয়, এগুলো আপনাদেরকে জেনে রাখতে হবে। ঠিক আছে, ভিটামিন এ বি সি ডি এটা আমরা জেনে নিলাম। আচ্ছা বলেন, যাদের এখানে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছেন, তাই তো? হ্যাঁ। ও আচ্ছা, ভিটামিন ডি এর অভাবে কি রোগ হয়, তাই তো এটা জানতে চেয়েছেন। রিকেটস। হ্যাঁ, ভিটামিন ডি এর অভাবে এই যে বললাম রিকেটস রোগ হয়, রিকেটস রোগ। হ্যাঁ, ভিটামিন ডি এর অভাবে রিকেটস রোগ হয়। তাহলে মানে হচ্ছে হাড় দুর্বল হয়ে যায়, নরম হয়ে যায় এই ডি এর অভাবে। হ্যাঁ, রিকেটস রোগ, যেটা হাড় বাঁকা হয়ে যায়, অনেক সময় দেখবেন অনেকের হাড়, শরীরের যে হাড্ডি এটা বাঁকা হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি কারণে দেখা যায় এই রোগগুলো প্রতিরোধ করা মানে খুব কঠিন হয়ে পড়ে, চ্যালেঞ্জিং হয়ে পড়ে। তো যা হোক, এই প্রশ্নটি এখানেই শেষ। এবার আমরা দেখি 2 নং প্রশ্নে কি আছে। এখানে বলা আছে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে প্রথম স্বীকৃতি প্রদানকারী সংস্থা কোনটি? এই প্রশ্নটা ঘুরিয়ে ফিরিয়ে আসে, মানে কোন সংস্থা করেছে, তারপরে কত তারিখে করেছে, কত সালে করেছে 21শে ফেব্রুয়ারিকে, আবার 21শে ফেব্রুয়ারিকে কয়টা দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে, এই প্রশ্নগুলো বেশি আসে। কে বলতে পারবেন দেখি, বলেন তো। আমাদের ব্লগার, তারপর আঞ্জুমারা খাতুন অ্যান্সার করেছেন, সুলতানা রাজিয়াও অ্যান্সার করেছেন। থ্যাংক ইউ সো মাচ। হাসি মধু আপু,
আপনারটাও সঠিক হয়েছে। তারপরে কামরুজ্জামান, ফরিদা, তারপর হচ্ছে সাব্বির আহমেদ, বাহ, অনেকেই অ্যান্সার করেছেন। তার মানে এই যে 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, মানে আন্তর্জাতিকভাবে সারা পৃথিবীর মানুষজন 21শে ফেব্রুয়ারিকে এখন পালন করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে। তো এটা আসলে কাদের কারণে হয়েছিল? সেটা হচ্ছে ইউনেস্কোর কারণে হয়েছিল। এই ইউনেস্কো, মনে রাখতে হবে, ইউনেস্কো, এই সেই ইউনেস্কো যারা কি করেছে, যারা হচ্ছে 21শে ফেব্রুয়ারিকে 1999 সালে স্বীকৃতি প্রদান করেছে। 1999 সালে 17ই নভেম্বর স্বীকৃতি প্রদান। তাহলে স্বীকৃতি প্রদানটা কবে করে? সেটা হচ্ছে 1999 সালের 17ই নভেম্বর। কিছু বাংলিশ কিছু ইংলিশ না, 17ই নভেম্বর। আচ্ছা, তাহলে 17ই নভেম্বর 1999 সালে 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করেছিল। এখন দেখেন, পরীক্ষাতে আসে 1999 সালে কি 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করা শুরু করে? উত্তর হচ্ছে না। উত্তর তাইলে কোনটা? উত্তর হলো 208টি দেশ। 8টি দেশ এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করে 2000 সালে। 208টি দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে 21শে ফেব্রুয়ারিকে উদযাপন শুরু করে কবে? সেটা হচ্ছে 2000 সালে, এই প্রথম। সেটা তাও ইউনেস্কো এর নেতৃত্বে ঘোষণা হওয়ার পরে। তাহলে কয়টা দেশ এটা পরীক্ষাতে আসে? সরি 108টি দেশ। 108টি দেশ হবে, ঠিক আছে। 108টি দেশ সারা পৃথিবী ব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে পালন করা শুরু করে। তো এই হচ্ছে বিষয়। আচ্ছা, আর এখন সারা পৃথিবীব্যাপী এই 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে পালন করে আসছে, ঠিক আছে। তাহলে 21শে ফেব্রুয়ারি আমাদের কি দিবস? 21শে ফেব্রুয়ারি হচ্ছে আমাদের মাতৃভাষা দিবস। 21শে ফেব্রুয়ারি হলো আমাদের মাতৃভাষা দিবস, ঠিক আছে। আচ্ছা, তারপরে আরেকটা প্রশ্ন আমরা একটু দেখি। এই প্রশ্নটা বলা আছে, মানুষের শরীরের ক্রোমোজোমের সংখ্যা কত? এটা যদিও বিজ্ঞান থেকে, কিন্তু সাধারণ জ্ঞানের একটা পার্ট। তো মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত? তো কোষের নিউক্লিয়াসে এই যে একবার চিকন যেই অংশটা, এটাকে মূলত হচ্ছে ক্রোমোজোম বলা হয়। কোষের নিউক্লিয়াসের মধ্যে মানে এগুলা হচ্ছে থাকে। তো এই ক্রোমোজোমের সংখ্যা কত? এটা কি 22 জোড়া নাকি 23 জোড়া, 24 জোড়া নাকি 25 জোড়া? তাহলে মনে রাখতে হবে মানুষের শরীরের মধ্যে ক্রোমোজোম কয়টি। মানুষের শরীরের মধ্যে ক্রোমোজোমের সংখ্যা কয়টি, এটা পরীক্ষার মধ্যে এসেছে। তাহলে ক্রোমোজোম হচ্ছে 46টি, ঠিক আছে। 46টি হচ্ছে ক্রোমোজোম। তো 46টি মানে কি? 23 জোড়া। তাহলে 23 জোড়া এটা হচ্ছে মূলত হচ্ছে ক্রোমোজোম। তাহলে 23 জোড়া যেখানে আছে সেটাই হচ্ছে সঠিক অ্যান্সার হবে। তো এর মধ্যে এই যে 46টির মধ্যে একটা ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স। এই এক্স এক্স মানে কি? নারী, নারীদের বুঝায়, নারীদের। আর যখন বলা হবে এক্স ওয়াই তখন কি বুঝাবে? পুরুষদের, পুরুষদের ক্রোমোজোম। এই দুই ভাবে এটাকে বুঝায়। তাহলে এক্স এক্স আর এটা হলো এক্স ওয়াই। তাহলে আমরা কি জানলাম? সেটা হচ্ছে মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত। মানুষের শরীরে ক্রোমোজোমের সংখ্যা কত?
তাইলে আমরা জানলাম কি ক্রোমোজোম, তাই না? ক্রোমোজোম কি? কোষের নিউক্লিয়াসে সূক্ষ্ম সুতার মতো পেঁচায়া যে সুতার মতো যে পদার্থগুলো গঠিত রয়েছে এগুলো হচ্ছে ক্রোমোজোম। তাহলে এই ক্রোমোজোমের সংখ্যা কত? 46টি। যদি বলা হয় কত জোড়া, ঠিক আছে, কত জোড়া, তাহলে হবে 23 জোড়া। ঠিক আছে, এটা তো ডান, তাই না? এটা আশা করি আপনারা পারবেন। ঠিক আছে, যে এক্স এক্স নারীদের ক্রোমোজোমকে বোঝানো হয়। তারপরে আসেন আমরা পরের প্রশ্নটা দেখি। এখানে বলা আছে বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানার নদীর নাম কি? অর্থাৎ বাংলাদেশের সাথে তো দুইটা দেশের সীমানা আছে, ভারত এবং মিয়ানমার, তাই না? এই ধরেন বাংলাদেশ, এই বাংলাদেশের সাথে দুইটা দেশের সীমানা আছে। কি কি? যেমন এক পাশে আছে ভারত, আরেক পাশে আছে মিয়ানমার। এখন এই যে মিয়ানমারের সাথে বাংলাদেশের কয়টা নদীর সীমানা রয়েছে? নদী রয়েছে 3টি। আর এই যে ভারতের সাথে কয়টা নদীর সীমানা আছে? তাহলে ভারতের সাথে রয়েছে 54টি। তাহলে 54 3 57টি নদ নদী রয়েছে। এখন এই 54টি আমাকে মুখস্থ করতে হবে না, মুখস্থ করতে হবে 3টি। কি কি তাইলে? একটা নদীর নাম হলো নাফ, আরেকটা হলো সাঙ্গু, আরেকটা হলো মাতামুহুরি। তাহলে দেখুন তো কোনটা মিলে যায় এখান থেকে? এখান থেকে যেটা মিলবে সেটাই হলো তার সঠিক অ্যান্সার। তাহলে সাঙ্গু নদী, তারপরে শঙ্খ নদী, নাফ নদী, মেঘনা নদী। এখন দুইটা নদী আমরা দেখতে পাই মিলিত হয়েছে বাংলাদেশের সাথে মিয়ানমার সীমানার নদী। তাহলে মনে রাখতে হবে দুইটাই যদি কাছাকাছি হয় এর মধ্যে দেখব যে সবচেয়ে বেশি পথ অতিক্রম করেছে কোনটি। তাহলে সবচেয়ে বেশি পথ অতিক্রম করেছে সেটা হচ্ছে নাফ নদী, এই কারণে নাফ উত্তর হবে। কিন্তু সাঙ্গু নদীর চেয়ে নাফ নদীর অতিক্রম অংশ বেশি হওয়াতে আমাকে নাফ উত্তর করতে হবে। কিন্তু এখানে উত্তর এটাও তো হয়, তাই না? এটাও তো উত্তর হয়, তাহলে এটাও উত্তর হয়। আমি কোনটা নিব? আমি দেখব যে দুইটার মধ্যে সবচেয়ে রিলেভেন্ট কোনটি। যখন দেখবেন দুটাই উত্তর সঠিক তখন দেখবেন দুইটার মধ্যে 19-20 এর মধ্যে যেটা 20 ওইটাকে আপনাকে অ্যান্সার করতে হবে। কিন্তু যদি 20-20 হয়ে যায় তখন প্রথমটা অ্যান্সার করতে হবে। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনার পরীক্ষাতে প্রশ্নগুলো কনফিউশন তৈরি করে যাতে আপনি কনফিউজড হয়ে যান। আর অনেকে আছে কনফিউজড না হয়ে দেখা যাচ্ছে সঠিকটাই আনসার করে দিয়ে আসে। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম এই হচ্ছে নদ নদী। ইভেন এই নাফ নদীর মাধ্যমেই বাংলাদেশ থেকে মিয়ানমারটা পৃথক হয়েছে। ঠিক আছে, নাফ নদীর মাধ্যমে বাংলাদেশ ও মিয়ানমার কি হয়েছে? পৃথক হয়েছে। এই হচ্ছে বিষয়। আচ্ছা, পরের প্রশ্নে আমরা যাই। এখানে বলা হয়েছে টেলিফোনের জনক কে? আচ্ছা, টেলিফোন এটার জনক কে? আলেকজান্ডার গ্রাহাম বেল, নাকি মার্টিন কুপার, নাকি হাওয়ার্ড আইকেন, নাকি টমাস আলভা এডিসন? মনে রাখতে হবে টেলিফোন যিনি আবিষ্কার করেছেন তাকেই জনক বলা হয়। এই টেলিফোন 1876 সালে আবিষ্কার করেন। 1876 সালে এই টেলিফোন আবিষ্কার হয়। আর টেলিফোনের আবিষ্কারক যিনি, তিনি নিশ্চিত আপনারা মনে হয় জানেন এই অ্যান্সারটা, তাই না? জান্নাত আপু আপনারটা সঠিক হয়েছে। তারপর হচ্ছে সুমন কুমার আপনারটা শহীদ হয়েছে, শহীদুল ইসলাম আপনারটাও সঠিক হয়েছে। তারপর দেখি আর কে কে সঠিক অ্যান্সার দিয়েছেন। জনক কি? আচ্ছা, গুড। আমি এখানে দেখতে পাচ্ছি অনেকেই। এইচ.এম. রুবেল ভাই আপনারটা হয়েছে, রাসেল আহমেদ, হুমায়রা ইসলাম, তারপরে হলো আমাদের আরিফা রিশাদ ফারিয়া। আচ্ছা, হুমায়রা আপুরটা আপনারটা হয় না। হুমায়রা আপুর 1800, হ্যাঁ হ্যাঁ 1800, ও আচ্ছা 1876, হ্যাঁ হ্যাঁ
কি লিখে ফেলছি, 1876 হবে এটা। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। 1876 সালে, 1876 সালে 7 মার্চে। থ্যাংক ইউ সো মাচ কারেকশন করে দেওয়ার জন্য। তারপরে সাফওয়ান অবুজ মন অ্যান্সার করেছেন। তাফি ইসলাম নিহা অ্যান্সার করেছেন নিদ্রিতা। আপু আপনারটা সঠিক হয়েছে, তার মানে আমরা সঠিক অ্যান্সারটা পেয়েছি, সেটা হচ্ছে আলেকজান্ডার গ্রাহাম বেল। আর এই যে মার্টিন কুপার, উনি মূলত মোবাইল ফোন আবিষ্কার করেছেন। যদি বলা হয় এই যে মোবাইল ফোন আবিষ্কার করেন কে, তাহলে মোবাইল ফোন আবিষ্কার করেন যিনি, তিনি হচ্ছেন কে, মার্টিন কুপার। তাহলে মোবাইল ফোন আবিষ্কার করেছেন মার্টিন কুপার, কিন্তু টেলিফোন আবিষ্কার করেছেন যিনি, তিনি হচ্ছেন আলেকজান্ডার গ্রাহাম বেল। মোবাইল ফোন আবিষ্কার হয়েছে 1973 সালে। 1973 সালে মোবাইল ফোন আবিষ্কার হয়েছে, আর 1876 সালে টেলিফোন আবিষ্কার হয়েছে। ঠিক আছে, টেলিফোন আবিষ্কার হয়েছে। আচ্ছা, তারপরে হাওয়ার্ড আইকেন, উনি কে? আপনারা হাওয়ার্ড আইকেন সম্পর্কে জানেন। এই যে কম্পিউটারকে যে আধুনিক রূপ, এই আধুনিক রূপ দিয়েছিলেন যিনি, তিনি হচ্ছেন হাওয়ার্ড আইকেন। কম্পিউটারের আধুনিক রূপ দিয়েছেন যিনি, তিনি হচ্ছেন হাওয়ার্ড আইকেন। আর টমাস আলভা এডিসন, তিনি হচ্ছে এই যে বাল্ব আবিষ্কার করেছিলেন, টেলিভিশন আবিষ্কার করেছিলেন। টমাস আলভা এডিসন বাল্ব আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, আর হাওয়ার্ড আইকেন, ওনাকে কম্পিউটারের জনক বলা হয়, কারণ আধুনিক কম্পিউটারকে এই পর্যায়ে নিয়ে আসার জন্য যার সবচেয়ে বেশি ভূমিকা, তিনি হচ্ছেন এই হাওয়ার্ড আইকেন। এই হচ্ছে বিষয়। জি ঠিক আছে, তারপরে পরের প্রশ্নে আমরা যাচ্ছি। এরপরে দেখেন লেখা আছে, নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোন অঙ্গে? ফুসফুস, যকৃত, নাকি পিত্তথলি, নাকি হৃৎপিণ্ড? মনে রাখবেন, নিউমোনিয়া এটা হচ্ছে মূলত একটি ব্যাকটেরিয়া জনিত রোগ। এটা একটি ব্যাকটেরিয়া, তারপরে ভাইরাস জনিত কারণেও হয়ে থাকে এই সে নিউমোনিয়া রোগটা। ঠিক আছে, তো এই নিউমোনিয়া রোগটা সাধারণত গলায় বা ফুসফুসে হয়ে থাকে, ক্ষত সৃষ্টি হয়, শ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়, এখানে পুজ তৈরি হয়, শ্বাস প্রশ্বাস নিতে এখানে অসুবিধা হয়। এটা কেন? এটা হচ্ছে এই নিউমোনিয়া রোগের কারণে। ঠিক আছে, ফুসফুসে আক্রান্ত হয়। তো আমরা করাচ্ছি নবম বেসরকারি শিক্ষক নিবন্ধনের প্রশ্নগুলো। আপনাদেরকে আমরা একটা ঘোষণা দিয়ে রাখি, আপনারা বলেছিলেন যে 19তম নিবন্ধনের কোনো ব্যাচ আপনাদের আছে কিনা। তো আমাদের আছে 19তম নিবন্ধনের সম্পূর্ণ নতুন ব্যাচ আপনাদের জন্য আমরা শুরু করেছি। এই সম্পূর্ণ নতুন ব্যাচে আমাদেরকে কি কি আপনাদের জন্য রেখেছি দেখেন। এখানে 100টিরও উপরে ক্লাস হবে, 100টি পরীক্ষা নেব আমরা, সকল ক্লাসের রেকর্ড দিব, আর ক্লাসের পর আমরা ক্লাসের মধ্যে শেষ করে দিব ইনশাল্লাহ। এটা হচ্ছে আমাদের একটা কমিটমেন্ট। তা আপনারা আমাদের এই যে কোর্সগুলো, এই কোর্সগুলোতে আমরা মূলত ভর্তি করাচ্ছি 19তম নিবন্ধনের জেনারেল ফুল কোর্স। তা আপনারা যারা 19তম নিবন্ধনের জেনারেল ফুল কোর্সে ভর্তি হতে চেয়েছিলেন, এতদিন পর্যন্ত হননি, সিদ্ধান্ত নেননি, আজকে সুযোগ এসেছে আপনাদেরকে অফারে ভর্তি হতে। তো আমাদের মূলত একটা অফার চলছিল, সেটা হচ্ছে 3000 টাকা, কিন্তু আমি সেটা 3000ও নিচ্ছি না। এই মুহূর্তে যারা ভর্তি হবে সম্পূর্ণ নতুন ব্যাচে আমরা আপনাদেরকে ভর্তি করাবো 1199 টাকায়। এটা হচ্ছে আমার লাইভ চলাকালীন সময়, লাইভে যারা ভর্তি হয় তাদের জন্য 1199, আর লাইভ ব্যতীত যারা ভর্তি হয় তাদের জন্য হলো 3000 টাকা।
ঠিক আছে, তাহলে ক্লাস দেখেন। যদি মনে হয় যে আমরা অন্যান্যদের তুলনায় ভালো পড়াতে পারি, তাহলে আপনি আমাদের সাথে এখানে যুক্ত হবেন। ইনশাল্লাহ যুক্ত হন, হতাশ হবেন না। আর 1199 টাকা তো এমন না যে 1100 কোটি টাকা আপনার কাছে চাচ্ছি, যেটা আপনার জমি জামা সব কিছু ছেড়ে দিতে হচ্ছে। ঠিক আছে, সুতরাং আপনি নিশ্চিন্তে আমাদের 19তম নিবন্ধনের নতুন ব্যাচে ভর্তি হতে পারেন। ভর্তি হওয়ার জন্য আপনি সেন্ড মানি করবেন এই নাম্বারে। এটা হচ্ছে বিকাশ এবং নগদ নাম্বার। এই নাম্বারে সেন্ড মানি করলে আমরা একটা সিক্রেট গ্রুপে আপনাকে অ্যাড করে দিব, যেখান থেকে আপনি আপনি সম্পূর্ণ কোর্সের ক্লাসগুলো পাবেন এবং কি ক্লাসগুলো রেকর্ড থাকবে। আমরা বলছি 100টি ক্লাস, তার মানে 100টি ক্লাস আপনি পাবেন এবং আমাদের এই ক্লাসগুলো রেকর্ড থাকবে যেহেতু, শুধু নো টেনশন। আপনি যদি ফুল ক্লাস নাও করতে পারেন, রেকর্ড ক্লাসটা পরে হলে করতে পারবেন, গাড়িতে বসে করতে পারবেন, অথবা অফিসে বসে করতে পারবেন, অথবা আপনি পড়ার টেবিলে বসে রাতেও আপনি করতে পারবেন। তো এই হচ্ছে বিষয়। আমরা দেখি পরের প্রশ্ন আমরা যাচ্ছি। আপনারা যারা ভর্তি হবেন, আমি উপরে নাম্বার দিয়েছি, এই যে নাম্বারটা দেখিয়েছি সেম নাম্বার এটা। এই নাম্বার হচ্ছে আপনারা 1199 টাকা যদি এখন পাঠান, তাহলে আমরা এখনই আপনাকে যুক্ত করে দিব। আর যদি লাইভ চলাকালীন সময় ভর্তি না হন, তাহলে 3000 টাকা দিতে হবে। আসেন, সুষম খাদ্যের উপাদান কয়টি? সুষম খাদ্য মানেটা কি? যেই খাবারের মধ্যে সকল ধরনের উপাদানগুলো রয়েছে, যেই আমাদের শরীরের জন্য যেই খাবারগুলো অতীব প্রয়োজনীয়, সেই বিষয়গুলো হচ্ছে মূলত সুষম খাবার। তো সুষম খাবার আপনি কিভাবে মনে রাখবেন? যেমন স্নেহের আপা শখ করে ভিটামিন খায়। এটা একটা ছন্দ মূলত। এই স্নেহ মানে স্নেহ জাতীয় খাবারগুলো। আতে হচ্ছে আমিষ, ঠিক আছে, আর পাতে হলো পানি, এটা আমাদের শরীরের জন্য খুবই দরকার। শতে হচ্ছে শর্করা জাতীয় খাবারগুলো, আর খতে হচ্ছে খনিজ, আর ভিটামিন তো ভিটামিনই। ঠিক আছে, তাহলে 1 2 3 4 5 6, 1 2 3 4 5, কয়টা হলো? স্নেহ জাতীয় খাবার। ও, আরেকটা হচ্ছে স্নেহ, এটা তো লিখলাম না, তাই না? তে হচ্ছে 6টি উপাদান রয়েছে। তাহলে স্নেহ, আমিষ, পানি, শর্করা, খনিজ এবং ভিটামিন, এই 6 ধরনের খাবার কে মূলত হচ্ছে সুষম খাবার বলা হয়। তার মানে সঠিক অ্যান্সার কোনটা আমরা পেলাম? সেটা হচ্ছে 6টি। সেটা হলো 6টি। জি ভাইয়া, লাইভ চলাকালীন সময় ভর্তি হলে কত? আচ্ছা, লাইভ চলাকালীন সময় যদি কেউ ভর্তি হয়, তাহলে 1199 টাকা। ঠিক আছে, 1199 টাকা লাগে লাইভ চলাকালীন সময়ে কেউ যদি ভর্তি হয়। আর লাইভ কেটে গেলে ভর্তি হলে আপনাকে দিতে হবে 3000 টাকা। সিদ্ধান্ত আপনার। আমি এখন একটা অফার দিয়েছি। তো এই হচ্ছে মূলত সুষম খাবারের উপাদানগুলো। আপনাদের 19তম নিবন্ধন এখন আর কিন্তু দেরি করবে না। হয়তো নির্বাচিত যে সরকার, তারা হচ্ছে শপথ গ্রহণের পরপরই যেহেতু দেশের কার্যক্রম চালু হয়ে যাবে, আনুষ্ঠানিকভাবে সবকিছু সচল হয়ে যাবে। এতদিন তো যেটা ছিল অনির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ছিল, যার কারণে অনেক সেক্টরে লোক নিয়োগ দিতে পারেনি। এখন একটা সুযোগ হয়েছে, সারা বাংলাদেশে অনেক ভ্যাকেন্সি হবে, যেখানে আপনাদের সার্কুলার আসবে, বিশাল বিশাল সার্কুলার আসবে, সেগুলোতে আপনাকে যুক্ত করতে হবে। স্পেশালি সেটা যদি এনটিআরসি এর নিয়োগ হয়, এটা তো আপনার একটা নসিব। সুতরাং আপনারা যারা শিক্ষক হতে চান, আপনাদের এই 19তম নিবন্ধনটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নিবন্ধন। এই নিবন্ধনে যদি আপনি চান্স না পান বা নিজেকে নাম লিখাতে না পারেন, তাহলে আপনি দুর্ভাগা হবেন। সুতরাং 19তম নিবন্ধনে আপনার নিজেকে যুক্ত করে ফেলেন। সাবজেক্টিভ কোনো কোর্স নাই? যে আছে, সাবজেক্টিভ কোর্স আছে আমাদের এখানে। আপনি যে কোনো সাবজেক্টে ভর্তি হতে পারবেন।
এটা হচ্ছে জেনারেল এমসিকিউ, যে 100 নম্বরে পরীক্ষা হয়, এটার জন্য হচ্ছে আমরা ভর্তি নিচ্ছি। আর আরেকটা হচ্ছে সাবজেক্টিভ আপনি আমাদের এখানে ভর্তি হতে পারবেন, আমাদেরকে মেসেজ দিলে আমরা বলে দিব। আচ্ছা, তাহলে পরের প্রশ্নটা আমরা একটু দেখে নিই। কোন ডালের সাথে লেথারিজম রোগের সম্পর্ক রয়েছে? দেখে অ্যান্সার করেন। কোন ডালের সাথে লেথারিজম রোগের সম্পর্ক আছে? সেটা কি মসুর, খেসারি, ছোলা নাকি মুগ ডাল? দেখি, লেথারিজম রোগের সম্পর্ক আছে কোন ডালে? এটা কি মসুরের ডাল নাকি খেসারির ডাল, ছোলা নাকি মুগ ডাল? তো নিশ্চিত আপনারা অ্যান্সার করে ফেলেছেন। গুড। তার মানে হচ্ছে সেটা হচ্ছে খেসারি। এটা মূলত পায়ে হয়, ঠিক আছে? এই যে লেথারিজম যে রোগটা, এটা কোথায় হয়? এটা হচ্ছে পাতে হয়। এখন পায়ের মধ্যে যখন হয়, তখন এটা পায়ে প্রচন্ড ব্যথা হয়, পায়ে হাঁটা যায় না, দ্রুত হাঁটা যায় না, আস্তে হাঁটলেও সমস্যা। এটা হচ্ছে প্রচুর পরিমাণ যদি খেসারির ডাল কেউ খায়, বা এই ডাল দিয়ে তৈরি, যেমন খেসারির ডাল দিয়ে কি করা হয়, পেঁয়াজি বানানো হয়, এই প্রচুর পরিমাণ পেঁয়াজি খেলে এই রোগটা বেশি হয়, ঠিক আছে? তাহলে আমরা দেখলাম লেথারিজম রোগ হয় কিসের অভাবে? খেসারি। যে অনেকে জাহাঙ্গীর আলম, তারপর নিদ্রিতা নিহারিকা অ্যান্সার করেছেন, শহীদুল ইসলাম অ্যান্সার করেছেন, তারপর আমাদের ভুইয়া AI রাহা ভুইয়া অ্যান্সার করেছেন, থ্যাংক ইউ। তারপরে আসেন পরের একটা প্রশ্ন, খুব ইন্টারেস্টিং একটা প্রশ্ন, এই যাবৎকালে সবচেয়ে বেশি আসা প্রশ্ন। যেমন কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? নবম বেসরকারি শিক্ষক নিবন্ধনের একটা প্রশ্ন। কোন জলজ জীবটি বাতাসে নিঃশ্বাস নেয়? হাঙ্গর নাকি শুশুক নাকি জেলিফিশ নাকি পটকা মাছ? কোন জলজ জীবটি? তাহলে হাঙ্গর মাছ, এটা কি আসলে বাতাসে এসে নিঃশ্বাস নেয়, নাকি এরা হচ্ছে পানির উপরে এসে মানে সৃষ্ট অক্সিজেন তৈরি করে, তারপর ওখান থেকে অক্সিজেন নেয়? তারপর নাকি শুশুক মানে হচ্ছে ডলফিন, ঠিক আছে? এটা হচ্ছে মিঠা পানির মধ্যে যে ডলফিন থাকে, এগুলোকে বলা হয় শুশুক। নাকি জেলিফিশ, এক ধরনের জেলি টাইপের মাছ রয়েছে, এটা মূলত সমুদ্রের মধ্যে দেখা যায়, বড় বড় নদীগুলো তো দেখা যায় জেলিফিশ। আর হচ্ছে পটকা মাছ। তাহলে আমরা জানি বাতাসে নিঃশ্বাস নেই, যেটা এই তো আপনারা অনেকে অ্যান্সার করে ফেলেছেন, কারণ এই প্রশ্নটা অনেকবার এসেছে। তো তো যারা বিগত সালের প্রশ্নগুলো পড়ে ফেলেছেন তারা অ্যান্সার করে ফেলেছেন শুশুক। এই সেই শুশুক। এই শুশুক হচ্ছে জলজ জীব যারা বাতাসে কি নেয়? নিঃশ্বাস নেয়। শুশুক হচ্ছে জলজ জীব যারা বাতাসের সাথে কি নেয়? নিঃশ্বাস নিয়ে থাকে। গুড। ফারজানা তুহিন, তারপর হচ্ছে লাবণী দাস, তারপরে আমেনা বেগম। হ্যাঁ, অনেকের উত্তরটি সঠিক হয়েছে। গুড, থ্যাংক ইউ সো মাচ। শুশুক, তাহলে শুশুকটা চিনতে পেরেছেন তো নাকি? শুশুক দেখে আমি প্রথম চিনতে পারি না যে শুশুক জিনিসটা কি, একবারে অনেক আগে এই প্রশ্নটা যখন পেয়েছিলাম। তারপরে শুশুক মানে হচ্ছে ডলফিন। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ যারা অ্যান্সার করেছেন। আমি আবারও একটু স্মরণ করে দিতে চাই, আমাদের 19তম নিবন্ধনের জেনারেলের ফুল কোর্স আমরা চালু করেছি। যে ফুল কোর্স লাইভ চলাকালীন সময় কেউ যদি ভর্তি হয় 1199 টাকা দিয়ে ভর্তি হতে পারবে। আমাদের এখানে 100টার উপরে ক্লাস হবে, ক্লাসগুলো রেকর্ড থাকবে, পরীক্ষা হবে, এবং ক্লাসের পর আমরা ক্লাসের মধ্যে ইনশাল্লাহ শেষ করে দিব। তো যারা যারা আমাদের এই কোর্সে ভর্তি হতে চান, উপরে যে নাম্বারটা দেয়া আছে এই নাম্বারে বিকাশ থেকে সেন্ড মানি করবেন অথবা নগদ থেকে সেন্ড মানি করবেন, লাস্ট 3 ডিজিট লিখে পাঠিয়ে দিবেন। আমাদের এই নাম্বারে হোয়াটসঅ্যাপও দেয়া আছে, যে নাম্বারে বিকাশ নগদ এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, এখানে মেসেজ দিবেন, ঠিক আছে? আর লাইভ চলাকালীন সময় 1199 টাকা, আমি লাইভ কেটে দিলে 3000 টাকা দিতে হবে। আসেন 10 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন দেখি অ্যান্সার কারা করেছেন।
ওকে, 10 নম্বর প্রশ্নের অ্যান্সার, ভূমিকম্পের দেশ কোনটি? বাহ, এটা তো অনেকে পারবেন, তাই না? কিন্তু আবার অনেকে পারেও না, অনেকে জানেই না ভূমিকম্পের দেশ কোনটাকে বলা হয়। গুড গুড, হ্যাঁ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। স্যার রেকর্ড ক্লাস তো দেখতে পাই না স্যার, আপনারা সাবজেক্টিভ করাবেন? জি, আমরা সাবজেক্টিভ করাবো ভাই। আমাদের মেসেজ দেন, আপনার সাবজেক্ট কি, এই নাম্বারে মেসেজ দিবেন। হ্যাঁ, এই নাম্বারে মেসেজ দিবেন আপনার যে সাবজেক্ট, ওই সাবজেক্টের আমরা আলাদা ভর্তি করাবো। ফারজানা আসিফ সঠিক বলেছেন, শাহানাজ সুলতানা তুষা সঠিক হয়েছে, তারপর মাইশা মিম সঠিক বলেছেন, আঞ্জুয়ারা খাতুন, শাহাদাত হোসেন, তারপরে আসগর আলী, তারপর হচ্ছে তাসনিম নিশাত। ইবতেদায়ী শিক্ষক হতে কোন কোর্সে ভর্তি হতে হবে? আগে আপনাকে 19তম নিবন্ধনের ফুল কোর্সে ভর্তি হতে হবে, তারপরে আপনার কাছে সাবজেক্টিভও হতে পারে। তাহলে সঠিক অ্যান্সার দিয়েছেন আপনারা, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে জাপান। এই জাপানে ঘন ঘন ভূমিকম্প হয়, এত পরিমাণ ভূমিকম্প, এবং বাংলাদেশ এখন ভূমিকম্প প্রবণ দেশে পরিণত হয়েছে। একসময় বাংলাদেশে কমে ভূমিকম্প হতো, সবচেয়ে ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছিল বাংলাদেশে 1787 সালে। এরপরে বাংলাদেশে ভয়াবহ একটা ভূমিকম্প হয়েছে 2015 সালে। ঠিক আছে, 2015 সালে সারা পৃথিবীব্যাপী হয়েছে, ইরানে সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছিল। আর বাংলাদেশে সবচেয়ে ভয়াবহ যেটা হয়েছিল সেটা 1987 সালে হয়েছিল। আর জাপান এমন একটা দেশ, যে দেশটাতে এমন কোনো দিন নাই যেদিন ভূমিকম্প হয় না। তাই তাদের যে বিল্ডিং গুলো করা হয়েছে, সে বিল্ডিং গুলো ভূমিকম্প সহনীয় করে তারপরে তৈরি করা হয়েছে, ভূমিকম্প সহনীয় করে। আচ্ছা ঠিক আছে, উত্তর দিতে হবে না। অনেক আমাদের আপুরা আছে, আমার ক্লাসও করছেন, কাজও করছেন, নো টেনশন, ক্লাসটা শুনতে থাকেন। হ্যাঁ, ক্লাসটা শুনেন, কাজে দিবে। কারণ অন্যদিকে আপনাদের মন অলরেডি চলে গেছে, এখন আবার পড়ার টেবিলে ফিরিয়ে আনতে হবে। খেয়াল রাখবেন, আমার চাঁদপুরে কিন্তু নির্বাচিত হয়েছে ডক্টর আনম এহসানুল হক মিলন। ঠিক আছে, পড়াশোনা ছাড়া কোনো উপায় নাই। উনি সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ছিলেন, নকল মুক্ত বাংলাদেশের সবচেয়ে কঠোর হস্তে যিনি দমন করেছিলেন, নকল মুক্ত বাংলাদেশ গড়তে চেয়েছিলেন, তিনি নির্বাচিত অলরেডি হয়েছেন। সুতরাং পড়াশোনা ছাড়া আর কোনো সুযোগ নেই, পড়াশোনায় বসেন। আচ্ছা, পরের প্রশ্নে আসি আমরা। দেখি এখানে লেখা আছে, কোন উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয়? হিমোগ্লোবিন, বিলিরুবিন, ইনসুলিন নাকি গ্লাইকোজেন? তো এটা আসলে বিজ্ঞানের প্রশ্ন, যদিও সাধারণ জ্ঞানের সাথে কাউন্ট করা হয়, এটা সাধারণ জ্ঞানের একটা পার্ট আছে ওখানে। তাহলে যে উপাদানের ঘাটতি থেকে ডায়াবেটিস রোগ হয় সেটা হচ্ছে ইনসুলিন। ইনসুলিনের অভাবে ডায়াবেটিস রোগ হয়। স্যার ডায়াবেটিস রোগের ঔষধ কি? কোনো ঔষধ নাই। ডায়াবেটিস, এইডস রোগ, এগুলো সাধারণত কোনো ঔষধ নেই। ডায়াবেটিস রোগ নিরাময় করার জন্য বা তা থেকে মুক্তি পাওয়ার জন্য কন্ট্রোল করতে হয় খাবার। ঠিক আছে, খাবারের উপরে মূলত হচ্ছে ডায়াবেটিস রোগ, এবং ব্যায়াম করা অনেকগুলো, আবার ইনসুলিন নিতে হতে পারে। আরেকটা বিষয় সেটা হচ্ছে এইডস রোগ। এইডস রোগের কোনো ওষুধ নেই, সচেতনতা বৃদ্ধি করাই হচ্ছে এর একমাত্র ওষুধ। তারপরে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে কচু শাক বিশেষভাবে মূল্যবান যে উপাদানের জন্য তা কোনটি? অর্থাৎ কচু শাকের মধ্যে কোনটি থাকে? ফসফরাস নাকি লৌহ, ক্যালসিয়াম নাকি আয়োডিন? তাহলে কচু শাকের মধ্যে যে উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি, যে উপাদানের পরিমাণ সবচেয়ে বেশি সেটা হচ্ছে লৌহ। কারা কারা উত্তর দিয়েছে লৌহটা, অথবা কারা কারা জানেন যে ইয়েস স্যার আমি জানতাম? তো এই লৌহটা হচ্ছে কচু শাক এর মধ্যে মূল্যবান একটা উপাদান হিসেবে কাজ করে। কিন্তু আজকাল আমরা কচু শাকটা খুব কমই পাই, বিভিন্ন হোটেলের মধ্যে
মানে 100টা হোটেলের মধ্যে একটা হোটেলেও কচু শাক খুঁজে পাওয়া যায় না। যদি ঢাকাতে পাওয়া যায় বিভিন্ন হোটেলের মধ্যে, গ্রামের হোটেলে কচু শাক খায় না, ভর্তা খায় না, ঠিক আছে, শুধু ওনারা মাংস খায়। তো এই হচ্ছে অবস্থা, সেটা হচ্ছে কচু শাকের মধ্যে লৌহ থাকে। পারেন আপনারা? গুড। তাহলে ভর্তির সময় কিন্তু শেষ হয়ে যাচ্ছে, আমার ক্লাস শেষ মানে ভর্তিও আপনাদের অফারটা শেষ। 1199 টাকার যে অফারটা এখন চলছে, এটা আমার ক্লাস শেষ হওয়ার সাথে সাথে শেষ হয়ে যাবে। তো যারা ভর্তি হবেন দ্রুত হয়ে নেন, আমার উপরে দেওয়া নাম্বারটিতে মেসেজ করে। এই নাম্বারটাতে হচ্ছে আপনি বিকাশ নগদ থেকে 1199 টাকা পাঠালে আমরা 19তম নিবন্ধন কোর্সে আমরা ভর্তি করে দিচ্ছি। আচ্ছা, কোন দেশের পরিবেশ রক্ষার করার জন্য মোট ভূমির শতকরা কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? আমাদের বনভূমি থাকতে হবে কত %? কোন দেশের পরিবেশ রক্ষার জন্য? এটা হচ্ছে হু এর মতে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এদের মতে, ঠিক আছে, এর মতে হচ্ছে এই কাহিনীটা। সেটা হচ্ছে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এর মতে কোন দেশের পরিবেশ রক্ষার জন্য মোট ভূমির কত ভাগ বনভূমি থাকা প্রয়োজন? 25 ভাগ, 30 ভাগ, 35 ভাগ নাকি 40 ভাগ? স্যার নতুন ক্লাস কবে থেকে শুরু করবেন? আচ্ছা, আমরা একটা ঘোষণা দিয়ে দিব, আপনারা যারা ভর্তি হচ্ছেন, আমরা হচ্ছে যে সিক্রেট গ্রুপ আপনাকে অ্যাড করাচ্ছি, সেখানে আমরা ঘোষণা দিব খুব শীঘ্রই। এবং কি আমাদের আরেকটা ব্যাচ অলরেডি আমরা শুরু করে দিয়েছি। আমাদের পূর্বের ব্যাচে কারা কারা আছেন, এখানে কারা কারা পূর্বের ব্যাচে যুক্ত আছেন? আমরা অলরেডি ওই ক্লাসটা শুরু করে দিয়েছি। ঠিক আছে, তাহলে সেটা 25 ভাগ যারা দিয়েছেন তাদেরটা সঠিক হয়েছে, 25 ভাগ। কিন্তু বাংলাদেশে কত % আছে মনে রাখতে হবে। বাংলাদেশে আছে 17 ভাগ। এই 17% হচ্ছে বাংলাদেশে রয়েছে। তাহলে বাংলাদেশে আছে 17 ভাগ। বা আমি টাকা দিছি, অ্যাড করে দিন। ঠিক আছে, যারা যারা টাকা পাঠিয়েছেন এখন আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি। হ্যাঁ, এই যে এই নাম্বারে একটা মেসেজ দেন, স্ক্রিনশট দেন, যে নাম্বার থেকে টাকা পাঠিয়েছেন এই নাম্বারে একটা স্ক্রিনশট দেন, অ্যাড করে দিচ্ছি। গুড। তাহলে পরের প্রশ্নে আমরা যাই। পরের প্রশ্নে কি লেখা আছে? এখানে বলা আছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি? কোনটি পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী? নাইট্রোজেন, মিথেন, কার্বন ডাই অক্সাইড নাকি নাইট্রাস? থেকে অ্যান্সার করেন। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি? নাইট্রোজেন, মিথেন, কার্বন ডাই অক্সাইড নাকি? আচ্ছা, যারা যারা নাইট্রোজেন দিয়েছেন তাদেরটা হয়নি। হ্যাঁ, মূলত হচ্ছে কার্বন ডাই অক্সাইড হবে। এই কার্বন ডাই অক্সাইড গ্যাসই হচ্ছে পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী। আজকে আমাদের এই সবুজ শ্যামল এই পৃথিবীটা এই যে উত্তপ্ত হয়ে গেল, গরম হয়ে গেল, এটার জন্য কারা দায়ী? এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস দায়ী। ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড গ্যাস দেয় পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী হচ্ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস। তো এটাকে মূলত হচ্ছে জলবায়ু পরিবর্তন বলে। আপনারা কি জানেন জলবায়ু মানে কি? কে বলতে পারবেন? জলবায়ু, জলবায়ু পরিবর্তন, আরেকটা হচ্ছে আবহাওয়া। দুইটা দুই জিনিস কিন্তু। একটা হচ্ছে আবহাওয়া,
আর একটা হচ্ছে জলবায়ু। এই দুই জিনিস। এখন এই যে জলবায়ু আর একটা হচ্ছে আবহাওয়া। আবহাওয়াটা মূলত কোনো দেশের মানে দৈনন্দিন যে তাপমাত্রা এটাকে বোঝায়। কোনো দেশের দৈনন্দিন যে গরম, শীত, বৃষ্টিপাত, আর্দ্রতা, হ্যাঁ, এটা মূলত হচ্ছে আবহাওয়া। আর জলবায়ু হচ্ছে কোনো অঞ্চলের, অঞ্চল বলতে যেমন দক্ষিণ পূর্ব এশিয়া অথবা আফ্রিকা মহাদেশ অথবা সমগ্র ইউরোপ মহাদেশ, এটাকে অঞ্চল বলা হয়। তাহলে কোনো অঞ্চলের 20 থেকে 30 বছরের আবহাওয়ার যে গড়, এটাকে মূলত বলা হয় জলবায়ু। ঠিক আছে, 30 থেকে 40 বছর, 30 থেকে 40 হবে। ক্লাস কখন কিছু তো জানালেন না। আচ্ছা, পেড বেসের ক্লাস আপনি যদি পূর্বের ব্যাচে ভর্তি হয়ে থাকেন, আমাদের যে রানিং একটা ব্যাচ, সেটা ক্লাস হচ্ছে রাত 9টা থেকে আমরা নিচ্ছি। আর যারা নতুন ব্যাচে ভর্তি হয়েছেন বা হচ্ছেন, তাদেরকে আমরা নতুন শিডিউল অনুযায়ী ভাগ করে দিব। হ্যাঁ, আচ্ছা, তাহলে পরের প্রশ্নটা আমরা একটু দেখে নেই। এখানে বলা আছে যে মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা কোনটি? মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যা এপিকালচার, সেরিকালচার, পিসিকালচার নাকি হর্টিকালচার? হর্টিকালচার মূলত এটা ছিল। তাহলে মৌমাছি পালন বিদ্যা, এই যে পালন সম্পর্কীয় মানে পালন সম্পর্কীয় যে বিদ্যা, এগুলো সাধারণত পরীক্ষার মধ্যে আসতে দেখা যায়, প্রচুর পরিমাণ প্রশ্ন আসে। মৌমাছি পালন বিদ্যা, তার মৎস্য পালন বিদ্যা, উদ্যান পালন বিদ্যা, পাখি পালন বিদ্যা, এগুলো পরীক্ষাতে প্রচুর পরিমাণ আসে। তো সেই জন্য আপনাদেরকে যেটা অ্যান্সার করতে হবে, এটা বলেন তো কি হবে? এপিকালচার। গুড, গুড, থ্যাংক ইউ সো মাচ। তার মানে হচ্ছে এপিকালচার। এপিকালচার। ঠিক আছে, এপিকালচার মানে কি? মৌমাছি পালন বিদ্যা। তারপরে যদি বলা হয় সেরিকালচার মানে কি? রেশম চাষ। এই যে রেশম চাষ, এই যে রেশম চাষ, এটা হচ্ছে সেরিকালচার হিসেবে পরিচিত। রেশম চাষ, রেশম চাষ, এটা হচ্ছে সেরিকালচার হিসেবে পরিচিত। তারপর দেখেন পিসিকালচার মানে হচ্ছে মাছ পালন বিদ্যাকে পিসিকালচার বলা হয়। হর্টিকালচার উদ্যান বা বাগান, উদ্যান পালন বিদ্যা, উদ্যান পালন বিদ্যাকে কি বলা হয়? হর্টিকালচার বলা হয়। আর পিসিকালচার মানে হচ্ছে মাছ পালন বিদ্যা, সেরিকালচার হচ্ছে রেশম চাষ বিদ্যা, আর এপিকালচার মানে হচ্ছে মৌমাছি পালন সম্পর্কিত বিদ্যাকে বোঝানো হয়। ঠিক আছে, এটা মুখস্থ একবার ঠোঁটস্থ করে ফেলতে হবে, এই অংশগুলো ঠোঁটস্থ করে ফেলতে হবে, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসে, এখান থেকে একটা প্রশ্ন আসে। আপনারা যারা যারা বলছেন সাধারণ জ্ঞানের কোন টপিকটা পড়ব, কোনটা থেকে প্রশ্ন আসে বুঝতে পারছি না, তাদের জন্য মূলত আজকের এই ক্লাসটি। সুতরাং আজকের ক্লাসটি টাইমলাইনে রেখে দিবেন। আচ্ছা, তাহলে আমরা দেখলাম মোটামুটি 15 নম্বর প্রশ্নটি। আমি আবারও একটু মনে করে দিচ্ছি, আমাদের 19তম নিবন্ধন জেনারেল ফুল কোর্সের ভর্তি চলছে। আপনারা যারা ভর্তি হবেন, আমাদের এই নিচে দেয়া নাম্বারে বিকাশনগর থেকে লাইভ চলাকালীন সময় 1199 টাকা পাঠালে আমরা যুক্ত করে দিচ্ছি। যে কোর্সটা আমরা 3000 টাকায় 3000 টাকা স্টুডেন্ট ভর্তি করাই, শুধু লাইভে যারা যুক্ত হন আপনারা, তাদের জন্য 1199 টাকা। আচ্ছা, তো আপনি ভর্তি হয়ে যান। এই যে নাম্বার যেটা দেয়া আছে, এই নাম্বারে আপনি যোগাযোগ করে
এই নাম্বারে হচ্ছে আপনি বিকাশ নগদ থেকে সেন্ড মানি করে আপনি যুক্ত হয়ে যাবেন আমাদের সাথে। আসেন, একজন সাধারণ মানুষের দেহে কত টুকরা হাড় থাকে? কত টুকরা হাড় বা হাড্ডি থাকে? একটা সাধারণ মানুষের কত টুকরা হাড় বা হাড্ডি থাকে? এটা হচ্ছে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। একজন সাধারণ মানুষের দেহে কত টুকরা হাড়? 205, 6, 7, 8। এটা মনে হয় সবাই পারার কথা। স্যার মেসেজ দেখেন। আচ্ছা, মেসেজ কি দিয়েছেন? হ্যাঁ, ঠিক আছে। যারা যারা টাকা পাঠিয়েছেন, নো টেনশন, মেসেজটা হচ্ছে এইখানে পাঠান। হ্যাঁ, আপনি হোয়াটসঅ্যাপে পাঠিয়েন এই নাম্বারে, সেম 01767 265758। এই নাম্বারে আমি স্ক্রিনশট দিতে বলছি যে নাম্বার টাকা পাঠিয়েছেন। দেখেন, একজন সাধারণ মানুষের দেহে কয় টুকরা হাড় থাকে? এটা যদি প্রশ্ন আসে তাহলে 206 টুকরা। 206 টুকরা হাড় থাকে। হ্যাঁ হ্যাঁ, আজকেও আমার ক্লাস আছে, এটা পেইড বেসের ক্লাস আছে। ঠিক আছে, যারা ভর্তি হয়েছে তাদের জন্য। এখন আমরা আবার নতুন একটা, এই যে নির্বাচন পরবর্তীতে মানে নতুন একটা কোর্স আমরা চালু করেছি, এটাও 19তম নিবন্ধনের জন্য। সুতরাং যারা পূর্বে ভর্তি হতে পারেননি, আজকে তাদের জন্য লাস্ট একটা চান্স, সেটা হচ্ছে নতুন বেসে আপনি ভর্তি হয়ে যান। তাইলে আমরা দেখলাম হচ্ছে এই অবস্থা। এবার আসেন পরের প্রশ্ন। ভূমিকম্প মাপার যন্ত্রের নাম কি? সিসমোগ্রাফ, কসমোগ্রাফ, ক্রোনোমিটার নাকি ফ্যাদোমিটার? ভূমিকম্প মাপার যন্ত্রের নাম, তাহলে এটা কোনটা হবে? সিসমোগ্রাফ, তারপর কসকোগ্রাফ, কসকোগ্রাফ তো হবে না, ক্রোনোমিটার নো, ক্রোনোমিটারও হবে না, তাহলে ফ্যাদোমিটার এবং সিসমোগ্রাফ এই দুইটাই হয়। মনে রাখতে হবে, উত্তর যদি দুটাই হয় আমি দেখতে হবে এর মধ্যে প্রথম কোনটা। তাহলে আমি দেখি সিসমোগ্রাফ, তার মানে সিসমোগ্রাফ কি হবে? সঠিক অ্যান্সার হবে। আর এই প্রশ্নটা বেশি আসবে কারণ কি জানেন, এগুলো অরাজনৈতিক প্রশ্ন। আর 2026 সালে 26 না 25 ভূমিকম্প হয়েছে না, এই কারণে আপনার এই প্রশ্নগুলো বেশি আসবে। এদের সম্প্রতি যে ভূমিকম্প হয়েছে, এই কারণে এই প্রশ্নগুলো বেশি আসে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম সিসমোগ্রাফ এর মাধ্যমে কি করা হয়? ভূমিকম্প পরিমাপ করা হয়। ভূমিকম্প পরিমাপ করা হয় সিসমোগ্রাফের মাধ্যমে। ক্লিয়ার? তারপরে দেখেন এই প্রশ্নের অ্যান্সার আপনারা করবেন। এই প্রশ্নটা কতবার আসছে পরীক্ষায় দেখেন তো? অনেকবার পরীক্ষা এসেছে এই প্রশ্নটি। আচ্ছা, দেখি বাংলাদেশের জাতীয় পতাকা রূপকার কে? কামরুল হাসান, মর্তুজা বশির, কাইয়ুম চৌধুরী নাকি রফিকুন নবী? আচ্ছা, তাহলে দেখি আপনারা কারা কারা অ্যান্সার করেছেন। এমডি লাবলু খান অ্যান্সার করেছেন, সুব্রত জেট অ্যান্সার করেছেন, নীল অনুভূতি অ্যান্সার করেছেন, ববি আপু, সিনথিয়া সুরভি, আমাদের মিজানুর রহমান, রাসেল ভাই, শামিমা নাসরিন। গুড, থ্যাংক ইউ সো মাচ। তার মানে কামরুল হাসান। আপনারা যেহেতু বলছেন, এটাই তো উত্তর, তাই না? সত্য তো সবার কাছেই সত্য। তার মানে এই কামরুল হাসান জাতীয় পতাকার রূপকার। জাতীয় পতাকার রূপকার কামরুল হাসান। জাতীয় পতাকার রূপকার হলেন কামরুল হাসান। আমাদের যে জাতীয় পতাকা, এই পতাকার মধ্যে আগে কিন্তু দেশের মানচিত্র ছিল, বর্তমানে কিন্তু দেশের মানচিত্র নাই। এটা হচ্ছে লাল সবুজের পতাকা। বর্তমানে পতাকাটা হচ্ছে লাল সবুজের পতাকা। আমি তো পুরোটা লাল দিয়ে ফেলেছি, কিন্তু কিছু অংশ লাল রয়েছে, যেহেতু স্বাধীনতা যুদ্ধে আমাদের অনেক বীর সেনা, অনেক বীর শহীদ হয়েছিল, অনেক মানুষ শহীদ হয়েছিল, তাদের সেই রক্তের প্রতি সম্মান জানিয়ে পতাকার মধ্যখান লাল রেখেছেন আর বাহিরের অংশটা সবুজ শ্যামল রেখেছেন, যেহেতু আমাদের দেশটা হচ্ছে সবুজ শ্যামলে ভরপুর।
এই হচ্ছে বিষয়। আমাদের ভর্তির কিন্তু অলরেডি মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, অর্থাৎ আমার ক্লাস শেষ মানে আপনাদের ভর্তি আর ফি বেড়ে যাবে। ভর্তির ফি হচ্ছে 3,000 টাকা হয়ে যাবে, কিন্তু এখন 3,000 টাকা না, এখন যারা ভর্তি হবেন তারা হচ্ছে 1,199 টাকা দিয়ে 19তম নিবন্ধনের ফুল কোর্সে আপনি ভর্তি হতে পারবেন। আর আপনি ভর্তি হবেন না ভাই কেন? এখানে রেকর্ড ক্লাস দিব আমরা, এখানে আমরা পরীক্ষা নিব, তারপরে নিজে নিজে তো চাইলেও পরীক্ষা দিতে পারবেন না, মোটিভেশন পাবেন না। সুতরাং যেহেতু মোটিভেশন দরকার আপনার, যেহেতু আপনার পড়াশোনাটা একটা সিস্টেমে নিয়ে আনার দরকার, আপনি কানেক্ট থাকা দরকার, সেক্ষেত্রে আপনাকে আমাদের সাথে যুক্ত হতে হবে। ঠিক আছে, আমাদের সাথে যুক্ত হওয়াটা খুব জরুরি। যুক্ত হলে পরে আমরা অনেক কিছু, যেটা আপনি 1 সপ্তাহ বা 15 দিন লাগবে শেষ করতে, সেটা আমরা একদিনই শেষ করে দিতে পারবো। আচ্ছা, তো যারা ভর্তি হবেন তারা হচ্ছে উপরে দেওয়া যে নাম্বারটি, এই নাম্বারে বিকাশ নগদ আছে, এই নাম্বারে আপনি সেন্ড মানি করে এখনই ভর্তি হয়ে যেতে পারেন। আমরা এখনই আপনাকে যুক্ত করে দিবে। এখন ভর্তি হবেন মানে এখনই যুক্ত। আচ্ছা, আসেন, জাতিসংঘের উদ্যোগ কবে থেকে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়? জাতিসংঘের উদ্যোগে, এটা মূলত বাংলাদেশে, হ্যাঁ, বাংলাদেশে। প্রশ্ন হচ্ছে আমি কেমনে বুঝলাম? যেমন জাতিসংঘ বিশ্ব পরিবেশ দিবস পালনের জন্য, যে অধ্যাদেশ জারি করা হয় সেটা হচ্ছে 1972 সালে, আর কার্যকর হয় 1974 সাল থেকে। অর্থাৎ 74 সাল থেকেই পরিবেশ দিবস পালন করে আসছি আমরা। কবে? 5 জুন। কিন্তু এই বাংলাদেশে পরিবেশ দিবস কিন্তু জাতিসংঘের সাথে পালন করা হয়নি। বাংলাদেশে শুরু করা হয়েছিল 1990 সালে। তাহলে সঠিক অ্যান্সার কোনটা? 1990। তাহলে কত তারিখ থেকে? সেটা হচ্ছে 5 জুন থেকে। এই যে 5 জুন থেকে, মূলত 5 জুন থেকেই এই বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে। জাতিসংঘের উদ্যোগে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে আসছে 5 জুন থেকে। ঠিক আছে, ক্লিয়ার না? তাহলে আমরা এই দুইটা তারিখ একটু মনে রাখবো। সেটা হচ্ছে 1990 সাল। এই দিবস থেকে যেহেতু পরীক্ষা আসে, আর সেটা যদি আবার পরিবেশ সম্পর্কীয় হয় তাহলে তো কোনো কথাই নেই। সুতরাং পরিবেশ সম্পর্কীয় যে কোনো দিবস আপনি মুখস্থ করবেন, এগুলো পরীক্ষাতে আসবে। তারপরে বলেন, এই প্রশ্নের অ্যান্সার আপনারা পারেন কিনা? লেডি উইথ দ্য ল্যাম্প কার উপাধি? সরোজিনী নাইডু, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, মাদার তেরেসা, নাকি যামিনী রায়? মূলত কামিনী রায় হওয়ার কথা ছিল, এখানে স্পেলিং মিস্টেক হয়েছে টাইপারের। লেডি উইথ দ্য ল্যাম্প কার উপাধি? লেডি উইথ দ্য ল্যাম্প কার উপাধি? সরোজিনী নাইডু, ফ্লোরেন্স নাইটিঙ্গেল, মাদার তেরেসা, যামিনী রায়? গুড, গুড। ফ্লোরেন্স, লেডি উইথ দ্য ল্যাম্প। গুড, থ্যাংক ইউ সো মাচ। তার মানে ফ্লোরেন্স নাইটিঙ্গেল যারা দিয়েছেন তাদেরটাই হয়েছে। ঠিক আছে, ফ্লোরেন্স নাইটিঙ্গেলকে কি বলা হয়? লেডি উইথ দ্য ল্যাম্প বলা হয়। যিনি আহতদেরকে এই ল্যাম্প নিয়ে, ওই যে ল্যাম্প মানে কি, আলো, আলো, এটা নিয়ে হচ্ছে আহতদেরকে, যুদ্ধে আহতদেরকে দেখতে গিয়েছিলেন। লেডি উইথ দ্য ল্যাম্প হিসেবে পরিচিত, এই কারণে ফ্লোরেন্স নাইটিঙ্গেল। তারপরে আরেকটা প্রশ্ন দেখি আমরা। এই প্রশ্নটাও খুব জনপ্রিয় একটা প্রশ্ন বর্তমান সময়ের জন্য। বাংলাদেশের অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করান? অস্থায়ী সরকারের শপথ বাক্য কে পাঠ করান?
এখানে অস্থায়ী সরকার বলতে আবার ইউনূস সরকারকে বুঝেন না। এখানে অস্থায়ী সরকার বলতে 1971 সালে 17 এপ্রিল 1971 সালে 17 এপ্রিল যে সরকার, ওই সরকারকে বোঝানো হয়েছে। 1971 সালে 17 এপ্রিল যে সরকার মানে শপথ বাক্য নিয়েছিলেন, পাঠ করিয়েছিলেন, ওটাকে বোঝানো হয়েছে। তাহলে কি এম হোসেন আলী না সৈয়দ নজরুল ইসলাম, অধ্যাপক ইউসুফ আলী নাকি তাজউদ্দিন আহমেদ? তাহলে তাজউদ্দিন এবং সৈয়দ নজরুল ইসলাম ওনারা তো হচ্ছে প্রধানমন্ত্রী, কেউ হচ্ছে আপনার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেছেন, আর এম হোসেন আলী একজন পররাষ্ট্র সচিব। সুতরাং এটা হচ্ছে না। তবে সঠিক অ্যান্সার কোনটা? অধ্যাপক ইউসুফ আলী শপথ বাক্য পাঠ করান। অধ্যাপক ইউসুফ আলী শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। আর এই যে শপথ অনুষ্ঠান পরিচালক ছিলেন, তার মানে শপথ অনুষ্ঠান পরিচালক হান্নান, আব্দুল হান্নান, তিনি হচ্ছে মূলত এই শপথ অনুষ্ঠানটা কি করেছিলেন? সঞ্চালন করেছিলেন। শপথ অনুষ্ঠানের সঞ্চালক যিনি ছিলেন তিনি হচ্ছেন আব্দুল হান্নান। সরি, আব্দুল হান্নান না, মূলত হচ্ছে মান্নান। এই মান্নান হবে সঠিক অ্যান্সার। আব্দুল মান্নান তিনি মূলত শপথ অনুষ্ঠানটা কি করেছিলেন? সঞ্চালনা করেছিলেন। তো এই ধরনের প্রশ্নগুলো, অর্থাৎ মুক্তিযুদ্ধ পাঠ থেকে আপনার প্রশ্ন থাকবে, এটা নিশ্চিত থাকেন। মুক্তিযুদ্ধ পাঠ থেকে অনেক প্রশ্ন আপনার পরীক্ষাতে আসবে। আর শপথ অনুষ্ঠানটি শপথ বাক্য পাঠ করিয়েছিলেন যে ব্যক্তি, তিনি হচ্ছেন অধ্যাপক ইউসুফ আলী। অধ্যাপক ইউসুফ আলী শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। অধ্যাপক ইউসুফ আলী শপথ বাক্য পাঠ করিয়েছিলেন। আর মূলত এই যে অস্থায়ী সরকারটা 17 এপ্রিলে তো এটার শপথ হয়েছিল, তো এটা সদস্য কত, এটা পরীক্ষাতে আসে। মনে রাখতে হবে অস্থায়ী সরকারের মোট সদস্য ছিল 6 জন। ঠিক আছে, আর মন্ত্রণালয় কয়টা ছিল, এটা পরীক্ষা আসে। মন্ত্রণালয় ছিল 12টি। এই 12টা মন্ত্রণালয়ের সদস্য ছিল মাত্র 6 জন। আর এটার যে সচিবালয়, এটা ছিল ভারতে, কলকাতায় 8 নং থিয়েটার রোডে এটা সচিবালয় ছিল, যার বর্তমান নাম হচ্ছে শেক্সপিয়ার সরণি। তাহলে শেক্সপিয়ার সরণি হিসাবে পরিচিত। শেক্সপিয়ার সরণি এর পূর্ব নাম কি? কলকাতার 8 নং থিয়েটার রোড। ঠিক আছে, পূর্ব নাম হচ্ছে 8 নং থিয়েটার রোড। 8 নং থিয়েটার রোড, এটা পূর্ব নাম হলো 8 নং থিয়েটার রোড। শেক্সপিয়ার সরণি এর পূর্ব নাম হলো 8 নং থিয়েটার রোড। ক্লিয়ার না? ঠিক আছে, যদি এটা হয়ে থাকে আমরা একটু সামনে দেখি। আমি আবারও বলছি, যারা 19তম নিবন্ধনের নতুন ব্যাচে ভর্তি হতে চান, আজকেই আমি ভর্তি নিচ্ছি নতুন ব্যাচের। সুতরাং আপনারা যারা ভর্তি হতে চান দ্রুত আমাদের এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন, যেখানে আপনার 100টির উপরে ক্লাস, 100+ আমরা ক্লাস ব্যবস্থা রেখেছি। আর প্রত্যেকটা ক্লাসের উপরে আমরা এক্সাম নিব, এবং প্রত্যেকটা ক্লাস আপনার রেকর্ড থাকবে, এবং ক্লাসের পরে আমরা ক্লাসের মধ্যেই মুখস্থ করিয়ে দিব। তো এই কন্ডিশনগুলো আমাদের প্রতি, আমরা এটা ফুলফিল করার 100% চেষ্টা করবো ইনশাল্লাহ। আপনারা আমাদের উপরে দায়িত্ব দিতে পারেন, আপনারা আমাদের সাথে যাত্রাটা শুরু করতে পারেন। ফি মাত্র 1199 টাকা। এটা লাইভ চলাকালীন সময় যারা হবেন, লাইভ চলাকালীন অর্থাৎ আমি যতক্ষণ পর্যন্ত ক্লাস নিচ্ছি এই সময়ের মধ্যে হচ্ছে আপনাদের অফার। এই কারণে যেহেতু আপনারা অনেক কষ্ট করে আমার এই ক্লাসটিতে যুক্ত হয়েছেন, তাই
আচ্ছা, আরেকটা জনপ্রিয় প্রশ্ন, মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল? মনে রাখবেন, কিছু ছিল সেক্টর, আবার কিছু ছিল সাব সেক্টর, কিছু সেক্টর, কিছু ছিল সাব সেক্টর, হ্যাঁ, তারপর কিছু ছিল পলিটিক্যাল জোন, পলিটিক্যাল জোন কিছু ছিল। এখন সেক্টর তো ছিল টোটাল 11টি, সাব সেক্টর ছিল 64, আর পলিটিক্যাল জোন ছিল 4টি। এভাবে আবার ব্রিগেড ফোর্স ছিল, এই ব্রিগেড ফোর্সও ছিল আপনার কয়টি? 3টি। জেড কে এস ফোর্স, এই 3টা ফোর্সে ভাগ করা হয়েছিল। 3টা ফোর্সে বাংলাদেশকে ভাগ করা হয়েছিল। এটা যুদ্ধ পরিচালনার সুবিধার্থে জেনারেলরা এই কাজটা করেছিলেন, জিয়াউর রহমান, খালিদ মোশাররফ, তারপরে শফিউল্লাহ, এই 3টা ফোর্সে দেশকে ভাগ করা হয়েছিল। তো বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল? এটা পরীক্ষার মধ্যে প্রায় আসতে দেখা যায়। বাংলাদেশকে কয়টা সেক্টরে ভাগ করা হয়েছিল? সেটা হবে 11টি সেক্টরে ভাগ করা হয়েছিল। কিন্তু সাব সেক্টর দেখেন এখানে কিন্তু বলে নাই, ঠিক আছে, শুধু সেক্টর বলেছে, কিন্তু সাব সেক্টর বলেনি। সাব সেক্টর কিন্তু বলেনি, এখানে বলেছেন শুধু সেক্টর। তাহলে শুধু সেক্টর বলা হলে কয়টা হবে? সেটা হবে 11টি। আর যদি সাব সেক্টরই বলা হয় তখন হবে 64টি। ঠিক আছে। তো 1971 সালের আরো কিছু পরিচয় আপনাদেরকে একটু দিয়ে দিই। সেটা হচ্ছে কয়টা বিভাগ ছিল। তো 1971 সালে বাংলাদেশে কয়টা বিভাগ ছিল? বিভাগ ছিল 4টি। তারপরে জেলা পরিষদ কয়টা ছিল? জেলা পরিষদ ছিল 19টি। ঠিক আছে, এটাও মনে রাখবেন। সংখ্যা দিয়ে 1971 একটা পার্ট আছে, ওই পার্টের মধ্যে এইভাবে আমি দিয়েছি। মুক্তিযুদ্ধ পার্ট থেকে আপনার 2টা-3টা প্রশ্ন আসবেই। তাহলে আমরা মোটামুটি দেখলাম সেক্টরগুলো সম্পর্কে। এবার আমরা দেখব তামাবিল কোথায় অবস্থিত। তামাবিল কোথায় অবস্থিত? এটা কি সিলেটে, কুমিল্লাতে, ঢাকা নাকি খুলনাতে? তাহলে মনে রাখবেন, তামাবিল এটা বুঝাই যাচ্ছে এটা হচ্ছে সিলেটের দিকে। তার মানে এটা সঠিক অ্যান্সার কোনটা হবে? সিলেট। সিলেটে হচ্ছে তামাবিল নামক এই সীমান্তটি অবস্থিত। ঠিক আছে, এটা মূলত একটা স্থল বন্দর হিসেবে পরিচিত। তো স্থল বন্দর বাংলাদেশে কয়টি? স্থল বন্দর হচ্ছে বর্তমানে 25টি। তাহলে বর্তমানে স্থল বন্দর কয়টি? সেটা হবে 25টি। এর মধ্যে তামাবিল স্থল বন্দর এটা হচ্ছে একটি, আবার এটা সীমান্তবর্তী স্থান হিসেবে পরিচিত। ঠিক আছে, আবার নদী বন্দরও আসে, সমুদ্র বন্দরও পরীক্ষার মধ্যে আসে। এটা আমি আমার রেগুলার ক্লাস অর্থাৎ পেইড বেসের মধ্যে আমি এটা পড়াইয়া দিব। ঠিক আছে, পেইড বেসের মধ্যে বুঝিয়ে দিব যে মানে এটা কোন কোন নদী বন্দর রয়েছে, সর্বশেষ কোনগুলো, উপজেলা কয়টা আছে, হ্যাঁ, তারপরে হচ্ছে সিটি কর্পোরেশন। তারপরে আরেকটা ক্লাস নিব, সেটা হচ্ছে এই যে মন্ত্রী পরিষদের শপথ হওয়ার পরে, কারণ কে কয়জন মন্ত্রী পেয়েছেন, অথবা উচ্চ কক্ষ, নিম্ন কক্ষ অলরেডি হাঁ বোর্ড জয়যুক্ত হয়েছে। হাঁ বোর্ড জয়যুক্ত হওয়া মানে হলো পিআর, উচ্চ কক্ষে পিআর, এটা কিন্তু গ্রান্টেড হয়েছে। ঠিক আছে, সুতরাং আমাদের এগুলো খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য, পরীক্ষাতে আসবে। তারপরে দেখি আমরা পরে আরেকটা প্রশ্ন, সেটা হচ্ছে বাংলাদেশের স্বীকৃতি দানকারী দ্বিতীয় দেশ কোনটি? আচ্ছা, এই প্রশ্নের অ্যান্সার আমি আশা করি সবাই পারবেন। দেখি অ্যান্সার করেন এটা।
বাহ, অনেকে অ্যান্সার করে ফেলেছেন অলরেডি। গুড, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, গুড। আচ্ছা, তাহলে বাংলাদেশের স্বীকৃতিদানকারী দ্বিতীয় দেশ যারা যারা ভুটান দিয়েছেন প্রত্যেকেরটা ভুল হয়েছে। দ্বিতীয় দেশ যদি বলা হয় তাইলে সেটা হবে ভারত, আর ভুটান হচ্ছে প্রথম। তাইলে প্রথম স্বীকৃতি দিয়েছে কে? তাহলে প্রথম স্বীকৃতি দিয়েছে ভুটান। একই তারিখে, যদিও 2 ঘন্টা আগে এবং পরে। আগে দিয়েছে ভারত আর 2 ঘন্টা, আগে দিয়েছে ভুটান, আর ভুটানের 2 ঘন্টা পরে দিয়েছে ভারত। এই হচ্ছে অবস্থা। এখন বিষয় হচ্ছে যে রাশিয়া, বা তখন তো নাম ছিল সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করে কবে? এটা হচ্ছে 1972 সালে। ঠিক আছে, জানুয়ারি 1972 সালে রাশিয়া বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে। তারপরে ইউকে তারা করেছে 4 ফেব্রুয়ারিতে, 1972 সালের 4 ফেব্রুয়ারি, 4 ফেব্রুয়ারি 1972 সালে বাংলাদেশকে স্বীকৃতি দান করেছে রাশিয়া। আবার এরকমও প্রশ্ন আসে, বাংলাদেশের স্বীকৃতি দানকারী প্রথম আরব দেশ কোনটি? প্রথম আরব দেশ যদি বলা হয় তখন হবে ইরাক। আর যদি বলা হয় প্রথম অনারব দেশ কোনটি? তাহলে প্রথম অনারব দেশ হচ্ছে মালয়েশিয়া, আরেকটা হলো ইন্দোনেশিয়া, যদিও এরা কি মুসলিম। তাহলে অনারব মুসলিম দেশগুলোর মধ্যে বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে যে দেশটি, সেটা হচ্ছে কোনটা? সেটা হচ্ছে মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া। আর আরব দেশ বললে সঠিক অ্যান্সার হবে ইরাক। ঠিক আছে, ইরাক বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে। তারপর ইউরোপের কোন দেশ প্রথম স্বীকৃতি প্রদান করেছে? ইউরোপের, যেমন ইউরোপের যে দেশটি প্রথম বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে সেটা হচ্ছে কোনটা? পোল্যান্ড। হ্যাঁ, এই পোল্যান্ড, এরা হচ্ছে প্রথম স্বীকৃতি দিয়েছে। আর অপশনের মধ্যে পোল্যান্ড না থাকলে হবে পূর্ব জার্মানি। পূর্ব জার্মানি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দিয়েছে। আপনারা কেউ কি জানেন মোট কয়টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়? মোট কয়টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে? মোট কয়টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে? মোট কয়টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে? কেউ কি জানেন আপনারা? এই পর্যন্ত কয়টি দেশ বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে? আচ্ছা, 22 ফেব্রুয়ারি 1974 হবে। পাকিস্তান, একজন জানতে চেয়েছে পাকিস্তান কবে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল। তাহলে এটা হবে 1974 সালের 22 ফেব্রুয়ারিতে। যে 22 ফেব্রুয়ারি 1974, 22 ফেব্রুয়ারি 1974 সালে পাকিস্তান বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিয়েছে, স্বাধীনতার 4 বছর পরে। এটা খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, এটা একটা পরীক্ষা আসছিল তো তাই, আর এগুলো এখন বেশি আসবে। 22 ফেব্রুয়ারি 1974 সালে পাকিস্তান বাংলাদেশকে স্বীকৃতি প্রদান করেছে। আর বাংলাদেশকে পর্যন্ত স্বীকৃতি দিয়েছে কয়টা দেশ? তাহলে মোট স্বীকৃতি
দানকারী দেশ 150টি। মোট স্বীকৃতি দানকারী দেশ হচ্ছে 150টি। আর সর্বশেষ স্বীকৃতি দানকারী দেশ কোনটি? সর্বশেষ স্বীকৃতি দানকারী দেশ সেটা হবে চীন। 31 আগস্ট 1975 সালের 31 আগস্টে চীন বাংলাদেশকে সর্বশেষ স্বাধীন দেশ হিসাবে স্বীকৃতি প্রদান করে। পৃথিবীতে মোট দেশ রয়েছে কয়টি? দেশ রয়েছে 238টি। আর স্বাধীন দেশ কয়টি? স্বাধীন হলো 195টি। তাহলে 195টি রয়েছে স্বাধীন দেশ, আর টোটাল দেশ আছে 238টি। কিন্তু সবগুলো দেশ কিন্তু স্বাধীন নয়, এই তথ্যগুলো একটু মনে রাখবেন। পৃথিবীর এই দেশগুলো সবগুলো কিন্তু বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি। 195টা দেশের মধ্যে অনেক দেশ এখনো বাকি আছে যারা বাংলাদেশকে স্বীকৃতি দেয়নি, যেখানে সোভিয়েত ইউনিয়ন, চীনের মতো শত্রু দেশগুলো এখন বন্ধুতে পরিণত হয়েছে, উত্তর কোরিয়ার মতো একটি আলোচিত রাষ্ট্র এখন বন্ধুতে পরিণত হয়েছে। তারাও স্বীকৃতি দেয়, কিন্তু দেয়নি অনেক অনেক রাষ্ট্র। আচ্ছা, তাহলে আমরা মোটামুটি মুক্তিযুদ্ধ পাঠ থেকে একটা অংশ পড়ে নিলাম। এবার আসেন, বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি? সরি, ঠান্ডাটা একটু বেশি লেগেছে। আচ্ছা, বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা কোনটি? তেতুলিয়া, পাটগ্রাম, হালুয়াঘাট নাকি তাহেরপুর? আচ্ছা, ধরেন এটা হচ্ছে বাংলাদেশ। তো বাংলাদেশের 4টা দিক আমরা যদি দেখি, একটা দেশের যে কোনো জায়গায় 4টা দিক থাকে, তাহলে উপরের দিকটা কি থাকে? উত্তর। আর নিচের দিকটা কি থাকে? দক্ষিণ। আর ডান দিকটা থাকে সবসময় পূর্ব, আর বাম দিক থাকে হলো পশ্চিম। তো এই হচ্ছে 4টা দিক থাকে। বাংলাদেশের সর্ব উত্তরে যে অংশটা রয়েছে সেটা হচ্ছে তেতুলিয়া। টেকনাফ থেকে তেতুলিয়া আমরা বলি না, এই যে তেতুলিয়া। আর দক্ষিণের অংশ কোনটা? সেটা হচ্ছে টেকনাফ। আর বাংলাদেশের সর্বপূর্বে যে অবস্থানটা, এই অংশটার নাম হচ্ছে আখান ইঠং। এটা মূলত হচ্ছে একবারে বাংলাদেশের বান্দরবানের সর্বশেষ জায়গা। আখান ইঠং এটা মূলত একটা ইউনিয়ন পরিষদ। আবার বাংলাদেশের সর্বপশ্চিমে একটা জায়গা আছে, জায়গা আমরা পেলাম যেটা, সেটা হচ্ছে তেতুলিয়া, যেটা হচ্ছে একবারে উপজেলা, বাংলাদেশের সর্ব উত্তরের উপজেলা হিসেবে পরিচিত। আর উপজেলার যে জায়গাটা সেটা হচ্ছে বাংলা বান্ধা, যার পরে আর বাংলাদেশের কোনো সীমানা নেই। এই বাংলা বান্ধার পরে গেলে ভারতীয় বিএসএফ আপনাকে গুলি করা তাদের পক্ষে জায়েজ, কারণ আপনি আর বাংলাদেশের সীমানা নাই। তো এই হচ্ছে আমাদের বিষয়। তো আপনাদের আমি আবার একটু স্মরণ করে দিচ্ছি, আমার সাথে যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে আমি আবারও বলছি, আমাদের 19তম নিবন্ধনের যে ফুল কোর্স এটা আমরা চালু করেছি। তো এখন নতুন আরেকটা ব্যাচে আমরা ভর্তি নিচ্ছি। প্রথম ব্যাচে যারা সুযোগ পান নাই তাদের জন্য আমরা আবার নতুন করে চালু করেছি। সে নতুন ব্যাচের আজকে হচ্ছে আমরা ভর্তি শুরু করেছি। সেটা হচ্ছে আপনারা যদি এখানে ভর্তি হন, আমাদের কিছু সুযোগ সুবিধা আছে আপনাদের। একটু এক্সট্রা সুযোগ সুবিধা বলতে, নির্বাচন পরবর্তী এবং রমজান মাসটা সম্পূর্ণটা অনেক প্রতিষ্ঠান অনেকের বন্ধ আছে। দেখা যাচ্ছে যে এই বন্ধের মধ্যে নিজেকে যদি আপনি তৈরি করতে চান, যদি মনে করেন যে
এই নির্বাচন, যেহেতু নির্বাচন গেল, আবার বন্ধ আসছে, রমজান, ঠিক আছে, এই এমনি চলে যাক, পরীক্ষা আসলে এক সপ্তাহ আগে থেকে আমি পড়া শুরু করব। সিলেবাস শেষ করতে পারবেন না, শুরু করতে পারবেন হয়তো আল্লাহ বাঁচালে, কিন্তু সিলেবাস শেষ করাটা সো টাফ হয়ে যাবে। সুতরাং সিলেবাসটা যদি ছোট করে শেষ করতে চান, যদি মনে করেন যে না আমাকে এই বন্ধের মধ্যেই সিলেবাসটা কভার করে ফেলতে হবে, তাহলে আপনাকে আমি ইনভাইট করছি, আপনি আমাদের সাথে যুক্ত হন। আসলে আমাদের সাথে যুক্ত হলে পরে আমরা সবসময় একটা তারার মধ্যে রাখবো, আপনাকে সবসময় প্রেশারের মধ্যে রাখবো এবং কি গাইডলাইন করব, আপনার প্রশ্নের উত্তরগুলো দিব। তারপর আপনার কাছে প্রতিদিন মেসেজ যাবে, আমরা যে গ্রুপে যুক্ত করবো সেখানে মেসেজ দিব আমরা। মেসেজটা যখন আপনার মোবাইলে যাবে, আরে এটা তো হচ্ছে সোহেল ভাইয়া, আরে এখান থেকে সাইদুল স্যার, যখন আপনাকে এই মেসেজগুলো দেওয়া হবে তখন আপনার কাছে পড়তে ভালো লাগবে, পড়ার প্রতি একটা আগ্রহ তৈরি হবে যে না আমাকে আসলে পড়তে হবে, আমি তো ভর্তি হয়েছি, ঠিক আছে। আর আমরা তো এখন 3,000 নিচ্ছি না, এটা নিচ্ছি কত, 1199 টাকা। কিন্তু আমি কিন্তু আমার কিছুক্ষণ পরে আমি যখন ক্লাসটা কেটে দিব তখন কিন্তু আপনি 3,000 টাকা দিতেই হবে, তখন কিন্তু রিকোয়েস্ট করলে হবে না 1199 টাকা। আমি এখন যারা হবে তাদের জন্য শুধু এই অফারটা। তো যারা যারা ভর্তি হবেন, আমি যে নাম্বারটি দিয়েছি আপনাদেরকে 01767265758, এই নাম্বারে আপনি যদি টাকা পাঠান অথবা রকেটে টাকা পাঠাতে পারেন, যে রকেট আছে নাম্বার, রকেটে পাঠাতে পারেন। আর কেউ যদি বলেন যে ভাইয়া আমার আসলে আপনাদের এখানে জানতে চাই কি কি পড়াবে, আমরা এখানে মূলত হচ্ছে বাংলা পড়াবো একবার বেসিক থেকে, ইংলিশ পড়াবো একবার বেসিক ধরে ধরে, জিকেটা পড়াবো টপিক ভিত্তিক জিকে, 4-5টা ক্লাস করলে জিকে আশা করি যে একটা একটা ফরম্যাটে চলে আসবে। তারপরে আপনার এখানে আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে ম্যাথমেটিক্স, তারপর হচ্ছে ডেইলি সায়েন্স। এই যে 5টি বিষয়, এর উপরেই মূলত হচ্ছে আপনাদের 100 নাম্বারের পরীক্ষা হবে, ঠিক আছে, 100 নাম্বার এমসিকিউ আকারে। এই যে 100 নাম্বারের এমসিকিউ আকারে এই পরীক্ষাগুলো হবে। সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে, পারফর্ম করতে হবে, ভালো পারফর্ম করতে হবে। আপনারা তো জানেন এবছর কিন্তু এনটিআরসির পরীক্ষার অনেকটা পরিবর্তন হয়েছে, রদবদল হয়েছে। তবে পরীক্ষার মধ্যে আপনাকে নাম্বার উঠানো ব্যতীত চান্স পাওয়াটা খুব কঠিন। এবার সরাসরি নিয়োগ দিয়ে দিবে। আগে যেমন দেখা যাচ্ছে যে আপনাকে অনেক দিন পর্যন্ত ওয়েট করতে হতো, এখন আর কিন্তু সেটা নেই। এখন হচ্ছে ভাইভাতে যারা পাশ করবে তারা সবাই চাকরি পেয়ে যাবে, ঠিক আছে। বিষয়ভিত্তিক ক্লাস আছে, ক্লাস শেষে হাজির হলাম, জি শেফালি আক্তার, আপনি একবারে শেষে চলে আসছেন। আরেকজন প্রশ্ন করেছেন যে বিষয়ভিত্তিক আছে কিনা, অবশ্যই ভাইয়া আমাদের বিষয়ভিত্তিক এখানে আপনি ভর্তি হতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করবেন এই নাম্বারটাতে, এই নাম্বারটাতে হোয়াটসঅ্যাপ আছে, এখানে মেসেজ দিয়ে অথবা ফোন করে আমাদের কাছে জানলে আমরা বলে দিব যে আমরা কিভাবে ভর্তি করাই। তারপরে আবেদন কি শুরু হয়েছে স্যার? জি না, আবেদন শুরু হয়নি। আশা করি যে 2-1 দিনের মধ্যে যদি আমাদের নতুন সরকারের শপথ কার্যক্রম কমপ্লিট হয়, দায়িত্ব নেয়, তখন থেকেই মূলত হচ্ছে সার্কুলারটা দিবে, আপনাদের আবেদন শুরু করতে হবে, ঠিক আছে। এই আবেদন বাংলাদেশের সর্বকালের জন্য সবচেয়ে বড় একটা আবেদন হবে, এইটা মনে রাখেন আপনারা। সুতরাং এই আবেদনে যদি আপনি নিজেকে একজন যোগ্য, পারফেক্ট এবং নিজেকে আশাবাদী চাকরিজীবী হিসেবে নিজেকে মানে তৈরি করতে চান, আমি বলবো যে আর একটা দিনও আপনি নষ্ট করবেন না, একটা দিন আপনি নষ্ট করবেন না। এখন প্রত্যেকটা দিন গুরুত্ব দিয়ে যদি আপনি শেষ করতে পারেন, গুরুত্ব দিয়ে যদি আপনি সামনে অগ্রসর হন, আপনি অনেক সমৃদ্ধ হবেন আর চাকরির জগতে অনেকটা এগিয়ে যাবেন। আমি আবারও বলছি, চাকরির ক্ষেত্রে বর্তমানে সবচেয়ে বড় ভ্যাকেন্সি তৈরি হয়েছে, কিন্তু এতদিন পর্যন্ত নিয়োগ হয়নি। নিয়োগ কার্যক্রম একবার স্লো গতিতে ছিল, কিন্তু এখন বিশাল আকারে আপনার এই সার্কুলার আসবে, সেই সার্কুলারে নিজেকে যুক্ত করেন। আর আপনারা যদি মনে করেন যে শুধু আমি একটা চাকরির জন্য আমার টার্গেট, হইলে হইলো, না হইলে আমি আর কিচ্ছু করব না, এরকম আবার করেন না। আপনার যেখানে সুযোগ আছে সেখানে আপনি অ্যাপ্লাই করেন। দেখেন ভাই, এটা হচ্ছে বাংলাদেশ, বাংলাদেশের মধ্যে 100% কনফিডেন্স নিয়ে আসলে আগানো খুব কঠিন। বাংলাদেশ কেন, পৃথিবীর কোথাও আপনি পারবেন না। আর বাংলাদেশ তো হচ্ছে ছোট একটা দেশ, এখানে জনসংখ্যা অনেক বেশি। সুতরাং এই বেশি জনসংখ্যার দেশে
আপনি শুধু একটা বিষয়ে যদি দক্ষতা অর্জন করেন, আপনি সামনে অগ্রসর হতে পারবেন না। আপনাকে সায়েন্স জানতে হয়, হিস্ট্রি জানতে হয়, আপনাকে দেখা যাচ্ছে যে কম্পিউটার জানতে হয়, টেকনোলজি সম্পর্কে অগাধ নলেজ লাগে, তারপরে হচ্ছে প্র্যাকটিক্যাল নলেজটাও লাগে। তো প্র্যাকটিক্যাল নলেজটাই দেখা যায় অনেক সময় ভাইটাল ইস্যু হয়ে দাঁড়ায়। সুতরাং এই যে জ্ঞানগুলো বললাম, এগুলো সবগুলা যোগ্যতা অর্জন করলে পরে আপনি একটা ফরম্যাটে দাঁড়ালেন, আপনি এখন চাকরির জগতে এগিয়ে থাকবেন। আর আমরা তো চেষ্টা করি আমাদের জায়গা থেকে, আমরা চেষ্টা করি আপনাদের দুর্বলতাগুলো ধরে ধরে তারপরে হচ্ছে সবল করার। কিন্তু আপনি যদি আমাদের কাছে না আসেন, বলেন আমরা কি আসলে ধরে ধরে করা নেড়ে নেড়ে নক করে করে আপনাকে কি আসলে চাকরি দেওয়া সম্ভব? আমরা তো ভাই চাকরি দেই না, আমরা আপনাকে যোগ্য করি। যদি আপনার চাকরি নাও হয়, কোথাও যদি চাকরি নাও হয়, এটা মাথায় রাখবেন, আপনি একজন যোগ্য। বাংলাদেশের যে কোনো সেক্টরে আপনাকে দেয়া হোক, আপনি যদি কিচ্ছু নাও পান, আপনি ব্যবসা করে হলেও আপনি সবার চেয়ে ভালো চলবেন, কারণ আপনার যোগ্যতা আছে, দক্ষতা আছে। অনেকের একাডেমিক রেজাল্ট অসাধারণ অসাধারণ, অনেক ভালো, ক্লাসে সে ফার্স্ট বয় ছিল বা সেকেন্ড বয় ছিল, ফার্স্ট গার্ল ছিল, কিন্তু যদি প্র্যাকটিক্যাল নলেজ না থাকে, আপনার যোগ্যতা না থাকে কাজ করার, পড়াশোনা দিয়ে হবে না। সুতরাং আপনাকে দক্ষতা অর্জন করতে হবে। সুতরাং আপনাকে যদি এই মুহূর্তে নিজেকে একটা পরিচয় তৈরি করতে না পারেন, এই মুহূর্তে যদি নিজের জায়গাটা তৈরি করতে না পারেন, এটার জন্য সম্পূর্ণ আপনি দায়ী। ঠিক আছে? পরিবারের সবাই বলবে যে আপনি একটা বার্ডেন পরিবারের জন্য, আপনি একটা বোঝা, আপনি বউ হিসাবে পারফেক্ট না, আপনি স্বামী হিসাবে অতটা যোগ্য না। মানুষ দিন শেষে টাকা চায়, টাকা। বুঝতে পেরেছেন? টাকা নাই মানে হচ্ছে আপনার কোনো দাম নেই। বর্তমান সমাজ এমন একটা অবস্থার মধ্যে পড়েছে। সুতরাং টাকা লাগবে, আপনার পরিচয় লাগবে। ঠিক আছে? পরিচয় লাগবে আপনার, এই কারণে পরিচয় ব্যতীত আপনার কথাগুলো থাকবে ভ্যালুলেস। ঠিক আছে? সেজন্য পরিচয়টা আগে তৈরি করেন, নিজের জায়গাটা ক্লিয়ার করেন, তারপরে টাকা পয়সা ইনশাল্লাহ আপনার নসিবে যা আছে সেটাই আসবে। এর বেশিও পাবেন না, কমও পাবেন না। আপনার নসিবে যা আছে মৃত্যুর আগের দিন হলেও আপনি সেটা পাবেন। ঠিক আছে? তবে সাধনা করতে হবে, লেগে থাকতে হবে। ঠিক আছে? আপনি যদি ধরেন সাধারণ জ্ঞানটা আপনার অনেক কষ্ট লাগে, আপনি বুঝতে পারছেন না, দেখেন আমার সাথে আপনি যোগাযোগ করতে পারছেন, তো সাধারণ জ্ঞান আমার কাছ থেকে আমি যে ক্লাসগুলো করাবো, এই ক্লাসগুলো 4-5টা ক্লাস করার পর আপনি বলবেন, যারা ভাইয়া আমি তো এখন সাধারণ জ্ঞান পড়াতে পারবো। সেম অবস্থা ইংলিশ, ইংলিশ ক্লাসটা আমাদের সাইদুল স্যার নেন। ঠিক আছে? ইংলিশ ক্লাসটা সাইদুল স্যার সরাসরি নেন। এত সহজে ইংলিশ পড়ায়, বাংলাদেশ খুব কম টিচার, আমি তো এটা কনফিডেন্টলি বলবো। সুতরাং আপনি যদি ইংলিশে দক্ষ হতে পারেন, আপনি প্রাইভেট পড়ায়ও হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন। ঠিক আছে? প্রাইভেট কোচিং দিয়েও কিন্তু আমি অনেক টাকা ইনকাম করতে পারছেন, কারণ মানুষ ইংলিশ শিখতে চায়। আপনার চেহারা দেখে আপনার কাছে যাবে না, দেখবে যে আপনি আসলে পারেন কিনা, বুঝাতে পারেন কিনা, অন্যদের তুলনায় কঠিন করে পড়ান নাকি সহজ করে পড়ান, এটাও মানুষ দেখে। সুতরাং সময় আর অপচয় না করে ভর্তি হতে পারেন আমাদের সাথে। আর যারা শুধু ইংলিশ কোর্সে ভর্তি হতে চান, তাদের জন্য 1500 টাকা, কিন্তু এখন 1500 নিব না, যেন একটা অফার দিয়ে দিলাম 750 টাকা শুধু ইংলিশের জন্য। আপনি যদি মনে করেন বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, ডেইলি সায়েন্স আমার দরকার নেই, আমার দরকার শুধু ইংলিশ, ভাইয়া শুধু ইংলিশ দরকার, তাহলে আমি বলবো যে আপনি 750 টাকা দিয়ে একটা সুযোগ পাচ্ছেন। এইখানে কি কি ইংলিশ পড়ানো হবে? এখানে মূলত বিসিএস ইংলিশটা, এখানে পড়ানো হবে হচ্ছে নিবন্ধনের ইংলিশ, এখানে পড়ানো হবে প্রাইমারি প্রধান শিক্ষক হওয়ার জন্য যে ইংলিশ দরকার যতটুকু, একবার সম্পূর্ণটা পড়াবে। অথবা আপনি কোনো কলেজে বা স্কুলে শিক্ষক হিসাবে রয়েছে, লেকচারার হিসাবে আছেন, কিন্তু ইংলিশের বেসমেন্ট অতটা স্ট্রং না। সুতরাং আপনার স্টুডেন্টকে কিভাবে আকৃষ্ট করবেন এবং স্টুডেন্টকে কিভাবে সহজ ইংলিশটা বুঝাবেন, তাহলে আপনার এই কোর্সটা। অনেক স্টুডেন্ট আমাদের ভর্তি হয়েছে সাইদুল স্যারের ইংলিশ কোর্সে, তারা বলছে যে 750 টাকা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি যে একটা পাথর আমার বুক থেকে নামিয়ে দিচ্ছেন। আমি তো মনে করছিলাম যে ইংলিশ আসলে অসম্ভব, কিন্তু এখন মনে হচ্ছে না, ইংলিশটা আমি আরাম পাচ্ছি, ইংলিশটা অনেক সহজ, আমার দ্বারাই সম্ভব। সুতরাং আপনি ইংলিশটার জন্য একটু সাধন করতে পারেন, যদি মনে হয় যে না আমি অন্যান্য বিষয়গুলো পারবো। আর যদি 19তম নিবন্ধনের টার্গেট নিয়ে থাকেন যে ভাইয়া আমি শুধু 19তম নিবন্ধনে আমি ভর্তি হতে চাই, তাহলে ভর্তি হয়ে যান। তাহলে কারা কারা আছেন
যে ইচ্ছা আছে ভর্তি হওয়ার, আমি একটু দেখতে চাই যে ভাইয়া আমার ইচ্ছা আছে, আমি ভর্তি হব। কে বাহ, অনেকেই 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 দেখা যাচ্ছে আমাদের এখানে ইচ্ছা আছে, ভর্তি হওয়ার খুব ইচ্ছা, যে ভাইয়া হ্যাঁ আমি ভর্তি হতে চাই। আচ্ছা, আপনি যদি ভর্তি হতে চান, আমাদের এখানে আপনার জন্য মোস্ট ওয়েলকাম। আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, এই যে নাম্বার দেয়া আছে, এই নাম্বারে আপনি হচ্ছে মেসেজ দিবেন ভর্তি হতে চাই এই বলে, তখন আপনাকে আমরা বুঝিয়ে দিব কিভাবে আপনি ভর্তি হবেন। আর যারা এখন ভর্তি হতে চান, আপনি লিখতে পারেন যে হ্যাঁ ভর্তি হতে চাই অথবা ইন্টারেস্টেড। তারপরে হচ্ছে আপনাদের ক্লাসগুলো আমার কাছে সহজ মনে হয়, আর আপনাদের কথা আমি শুনবো। যদি আপনারা আমাদের কথা না শুনেন, আমাদের এখানে আসলে ভর্তি হয়ে কোনো লাভ নেই। ঠিক আছে, আপনি মানে মিছিল করতেছেন সোহেল ভাই আমার প্রাণের টিচার, সোহেল ভাই ভালো টিচার, সোহেল ভাই ভালো পড়ায়, কিন্তু আমার কথা মানতেছেন না। কিন্তু আমার প্রশংসা তো আমি চাই না, আমার প্রশংসা করেন, আমি এটা চাই না। আমি চাই হচ্ছে আপনি আমার যেই কথাগুলো এগুলো হচ্ছে পালন করেন, আমি যেই গাইডলাইন দেই এটা হচ্ছে আপনি পালন করেন। আপনি আমার প্রশংসা করলেই কি আর না করলেই কি, অথবা আমি ধরেন আপনার প্রশংসা করলাম কিন্তু দিন শেষে আপনি পরীক্ষাতে ফেল মারলেন, তাহলে এটা কিন্তু হবে না। আর ওই টিচার হচ্ছে সবচেয়ে খারাপ টিচার, যে টিচার এর কাছে পড়ার পরে ফেল করছেন। আর ওই টিচার হচ্ছে সবচেয়ে ভালো, যে খারাপ পড়াইছে কিন্তু পরীক্ষাতে ভালো নাম্বার পাইছে, তার প্রশংসার আর সীমা নাই। সবার কাছে কাছে গিয়ে বলে যে এটা সেরা টিচার পাইছি, সেরা। হ্যাঁ, সফল হলে পরে সবাই সেরা হয়ে যায়, মাথায় তুলে নাচে। ঠিক আছে, পাশ করলে আমি জানতাম এই এমপি এত পরিমাণ ভোট পাবে, কিন্তু এতদিন খবর নাই। ঠিক আছে, আপনি সফল হন, দেখবেন যে কত মানুষ নাকি আগে থেকে জানতো আপনি সফল হবেন, আর এখন আপনাকে শুধু খোঁচা দিচ্ছে। আচ্ছা, আমাদের এখানে যারা যারা ভর্তি আছেন, ঠিক আছে, আমাদের লাইভে আছেন যারা এখনো ভর্তি হন নাই, এরকম যদি কেউ থাকেন, তাহলে লিখতে পারেন যে আমি আছি স্যার, আমি এখনো ভর্তি হইনি কিন্তু ভর্তি হতে চাই। ঠিক আছে, যদি চাই এই বলেও আপনি যদি আমাদেরকে মেসেজ দেন, আমরা আপনার সাথে যোগাযোগ করব। যদি বলেন যে ভাইয়া আমার কাছে আসলে 1199 টাকাও নাই, থাকতেই পারে, আপনার অর্থনৈতিক সমস্যা থাকতেই পারে, আমাকে একটু কনসিডার করা যায় কিনা, আমি 20-50 টাকা বা 100 টাকা কম দিতে চাই, এখন আমাকে ভর্তি করানো যাবে কিনা, পাঠান। নো টেনশন, 100, 150 বা 50-60 টাকার জন্য আপনাকে পড়া থেকে মাহরুম করব না। কারণ আমিও কিন্তু নিম্নবিত্ত ফ্যামিলি থেকে উঠে আসা, আপনাদের মতো কষ্ট করে আমি মায়ের জমি লাগায়া তারপরে কিন্তু আমি বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিয়েছি। আমার এখনো মনে আছে, অনেক কষ্ট করে তারপরে পড়াশোনা করেছি, এখন আপনাদেরকে আমি পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ আমি পড়াচ্ছি। তো এই যে একটা ভালো লাগা, আপনি যখন আবার এরকম একটা প্ল্যাটফর্ম পাবেন যেখানে স্টুডেন্টদেরকে পড়াবেন, স্টুডেন্টদেরকে গল্প বলতে পারবেন যে আপনি কত কষ্ট করছেন। আমাদের অনেক বোনেরা, অনেক ভাইয়েরা এত পরিমাণ পরিশ্রম করছেন এখন, পরিশ্রমটা শুধু যে আপনি পড়াশোনাতে তা নয়, দেখা যায় আপনি বাসার মধ্যে বসেও আপনি হতাশ, এই যে হতাশাও কিন্তু একটা পরিশ্রম। ঠিক আছে, টাকার অভাব, কারো কাছে যেতে পারতেছেন না, সবাই আড্ডা দিচ্ছে, কেউ এই ছুটিতে কক্সবাজার যাচ্ছে, কেউ হচ্ছে এই যে রমজান আসতেছে ইফতার পার্টি করছে বিভিন্ন রেস্টুরেন্টে গিয়ে, কিন্তু আপনি সেটা সুযোগ পাচ্ছেন না কেন? সেটা হচ্ছে নারায়ণ নাই। এই যে একটা কষ্ট, পৃথিবীতে এর চেয়ে বড় কষ্ট হতে পারে না। সুতরাং 2026 সাল আপনি চাকরি নিবেন, 2027 সাল থেকে আপনি ইনশাল্লাহ বুক ফুলিয়ে চলবেন। বুক ফুলিয়ে গর্ব অহংকার করুন সেটা আমি বলছি না, অন্তত একটু ব্যতিক্রম হবে 2027 সালের ঈদটা। সেই আশা নিয়ে আপনি হচ্ছে আমাদের সাথে যুক্ত হন, আপনি পড়াশোনা শুরু করেন, আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি। আচ্ছা, যে আমি ভর্তি আছি স্যার, থ্যাংক ইউ সো মাচ। ইন্টারেস্টেড স্যার, চাকরি প্লাস বাসায় কাজে লেখাপড়া, জি অনেক 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 কষ্ট করে আপনারা, যে অনেক বোনেরা অনেক ভাইয়েরা অনেক কষ্ট করে, দেখা যায় কথা শুনতে শুনতে অবস্থা এখন একবারে অবস্থা খারাপ হয়ে গেছে, যে ভাইয়া এখন আমি কি করব, এখন আমি তো পারছি না, আমি আর নিতে পারতেছি না, আমার হাজবেন্ড এমন এমন কথা বলে, শাশুড়ি এমন খোঁচা মারে, এখন বলতেও পারছি না কাউকে। অথচ আমি তো অনার্স পাস, আমি তো মাস্টার্স পাস, আমি ডিগ্রি করেছি। ঠিক আছে, আমি একটা চাকরি উপহার দিতে পারি না, আমি সারাটা জীবন আর কত কষ্ট করব, আমি আর পারছি না, এরকম
অনেক হতাশা আপনার ভিতরে কাজ করে, আমি জানি, কারণ এই পথটা তো আমিও পাড়ি দিয়ে আসছি বোন, ভাই আমিও এই পথটা পাড়ি দিয়ে আসছি। সুতরাং কারো কাছে বলাও যায় না। আপনি যখন অনার্সে আছেন মানুষকে বলতে পারতেছেন যে আমি অনার্সে পড়ি, যখন মাস্টার্সে আছেন বলতে পারতেছেন মাস্টার্সে পড়ি, যখন শেষ হয়ে যায় মানুষ শুধু জিগায় যেন কি করস তুই, জি স্যার আপনি কি করেন এখন। যখন আপনি বলতে পারেন না, পৃথিবীতে এর চেয়ে আর কষ্ট আর কি হতে পারে। অনেক সময় মিথ্যা কথা বলতে হয়। আমি আছি, একটা চাকরিতে আছি, ঢাকাতে আমি একটা জব করি, চট্টগ্রাম শিপে আমি বিশাল চাকরি করি, এই যে মিথ্যা কথা বলতে হচ্ছে আপনাকে। কেন আপনি মিথ্যা কথা বলবেন? একটু পরিশ্রম করেন। আল্লাহ কাউকে হতাশ করেন না, পরিশ্রমকারীর পারিশ্রমিক আল্লাহ ফিরিয়ে দেন। ঠিক আছে, হতাশ হবেন না। তো যা হোক, আমাদের এখানে যারা যারা আছেন, হ্যাঁ, 3 বেলা খাবার জন্য সম্মান নেই। আহ, আপনি অনেক ভালো, 18তম আপনার ক্লাস করেছি, যদিও আমি এখন শিখো আলহামদুলিল্লাহ। আমাদের অনেক ভাই আছে, আমাদের, আমি তো আসলে 1 বছর ক্লাস নিচ্ছি না, আমি অনেক দিন থেকে ক্লাস নিচ্ছি। আমাদের অনেক ভাই বোন চাকরি পেয়েছেন। জি, আপনাদের এই যে কমেন্ট দেখি যে চাকরি পেয়েছেন, সফল হয়েছেন, আলহামদুলিল্লাহ, এটা ভালো লাগে, নিজের কাছে খুবই ভালো লাগে। তো যা হোক, যারা যারা আছেন ভর্তি হতে চান তারা আমাদের 19তম নিবন্ধনে ভর্তি হন। আর যারা যারা অলরেডি ভর্তি হয়ে গেছেন, অনেকে ভর্তি হয় না, যুক্ত হতে পারেনি অথবা বুঝতে পারছে না কিভাবে যুক্ত হবে, তাদেরকে একটু ইনভাইট করেন, আমাদের ক্লাসে যুক্ত করে দেন। আশা করি যে হতাশ হবে না তারা। ঠিক আছে। আর এবারের পরীক্ষার প্রশ্নগুলো সহজ বা কঠিন আমি বলবো না, আপনার জন্য কঠিন হবে না যদি আপনি আমাদের সাথে থাকেন। আমরা জানি কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসবে, ওই টপিকগুলো আমরা আগে থেকে আপনাদেরকে সহজ করে রাখবো। প্রশ্ন কমন না আসলেও আপনি গেস করতে পারবেন, কারণ কি 3টা উত্তর যদি আপনি পারেন আর একটা ব্যতিক্রম মনে হচ্ছে, তাহলে ওইটাই সঠিক অ্যান্সার। ঠিক আছে। তো এরকম কিছু টেকনিক আপনাদেরকে আমরা ক্লাসের মধ্যে পড়াবো। আমরা ক্লাসের মধ্যে আপনাকে এই বিষয়গুলো একটু সহজ করে দিব। থ্যাংক ইউ সো মাচ।